আমাদের যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে আমি দেখলাম ক্লাইমেটোলজি, জেনেসিস, ফ্রন্টোলাইসিস বা ফ্রন্ট থেকে যে কোশ্চেন গুলো বেসিক বেসিক যে জিনিসগুলো আছে যেগুলো জানা আছে ভেতরে ঢুকবো না, ঠিক আছে। দেখো তাহলে আমরা প্রথমে শুরু করি ফ্রন্টোজেনেসিস। ফ্রন্টোজেনেসিস কি? অ্যাকচুয়ালি ফ্রন্ট সৃষ্টির যে প্রক্রিয়া তাকে আমরা বলি ফ্রন্টোজেনেসিস। এখন এই যে ফ্রন্টোজেনেসিস, হেডিং করে নাও, প্রত্যেকে নোট করবে এটার কিন্তু। হ্যাঁ, সাউন্ড কেটে যাচ্ছে, একটু দাঁড়াও, মাইকটা চেক একটু ক্লিয়ার হয়। তাহলে ফ্রন্ট জেনেসিস, ঠিক আছে। ফ্রন্ট হচ্ছে একটা যে হুম, তাহলে দেখো কি বলছিলাম, ফ্রন্টোজেনেসিস। না, ফ্রন্টোজেনেসিস কি? ফ্রন্টোজেনেসিস হচ্ছে কি নর্মালি ফ্রন্ট সৃষ্টির প্রক্রিয়া। অ্যাকচুয়ালি ফ্রন্ট কিভাবে সৃষ্টি হয়? ফ্রন্ট সৃষ্টি হতে গেলে নর্মালি দুটো এয়ার মাস লাগে, দুটো বায়ুপুঞ্জ লাগে, যার ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ কিন্তু আলাদা রকমের হবে। ঠিক আছে, কিরকম আলাদা হবে? ধরো টেম্পারেচার কারো বেশি থাকবে, কারো টেম্পারেচার কম থাকবে, কারো ময়েশ্চার বেশি থাকবে, কারো ময়েশ্চার কম থাকবে। যখন দুটো দুটো ভেরিয়েন্টের যখন এয়ার মাস কাছাকাছি এসে পড়বে বা পরস্পর বিপরীতে প্রবাহিত হবে, তখন হচ্ছে কি তোমার যে সীমান্ত সৃষ্টি হয়, যে স্লোপ সৃষ্টি হয়, যে ঢালের সৃষ্টি হয়। কিসের ঢাল? না, তাপমাত্রার ঢাল, মানে ডিফারেন্সটা আর কি, যে তাপমাত্রার ঢাল, প্রেসার গ্রেডিয়েন্টের ঢাল, তার সাথে হচ্ছে গিয়ে তোমার বায়ুর যে বায়ুর চাপের ঢাল, ঠিক আছে, আর্দ্রতার ঢাল, এগুলো হচ্ছে কি একটা বাউন্ডারি বরাবর বা দুটো বায়ুপুঞ্জের, ধরো দুটো বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য যে অঞ্চল বরাবর, যে অঞ্চল বরাবর মিক্স হচ্ছে, এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? এই অঞ্চলটাকে স্লোপ বলা হচ্ছে। ঠিক আছে, এক ধরনের আমরা যেমন ডিসকন্টিনিউটি পড়েছি না, যেমন বিযুক্তি রেখা পড়েছি, সেক্ষেত্রে এখানেও কিন্তু সেরকম, ধরো এটা ওয়ার্ম এয়ার আছে আর এটা হচ্ছে কোল্ড এয়ার আছে, ঠিক আছে। এই ওয়ার্ম এবং কোল্ড এয়ারের মাঝখানের যে অঞ্চলটা, যে অঞ্চল বরাবর তারা একে অপরের পাশাপাশি প্রবাহিত হচ্ছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে, যেখানে একে অপরের বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, মিলিত হচ্ছে, সেই অঞ্চলটাকে কি বলা হচ্ছে গিয়ে তোমার সীমানা বা সীমান্ত। ঠিক আছে, এই যে এই সীমান্ত সৃষ্টির যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলা হচ্ছে বা আমরা বলছি ফ্রন্টোজেনেসিস। এখন দেখো, ফ্রন্টোজেনেসিস কিন্তু সব জায়গায় সৃষ্টি হয় না। যেমন ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ফ্রন্টোজেনেসিস সৃষ্টি হয় না। ফ্রন্টোজেনেসিস সৃষ্টি হতে গেলে কি লাগবে? একটা ওয়ার্ম এয়ার লাগবে, একটা হচ্ছে কোল্ড এয়ার লাগবে। মানে একটার থেকে আরেকটা যেন টেম্পারেচারটা একটা ডিফারেন্ট হয় আর কি। নিরক্ষীয় অঞ্চলে কেন দেখা যায় না বলতো? কারণ নিরক্ষীয় অঞ্চলে যে টেম্পারেচার যে ডিফারেন্স বাট তাপমাত্রার যে পার্থক্য, সেই তাপমাত্রার পার্থক্য খুব একটা দেখা যায় না বলে সেখানে ফ্রন্ট বা তোমার হচ্ছে গিয়ে ফ্রন্টোজেনেসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হয় না। এখন এই যে দুটি বায়ু আছে, সেই বায়ু যখন দুটি একসাথে মিলিত হয়ে, যখন তোমার হচ্ছে গিয়ে দুটো মিলিত হয়ে যায়, কনভার্জ হয়ে যায়, তাপমাত্রা পুরো এয়ার মাসের এক হয়ে যায়, তখন সেই প্রসেসটাকে বলে ফ্রন্টোলাইসিস। মানে ফ্রন্টটা যখন বিলুপ্ত হয়ে যায়, তখন সেই প্রসেসটাকে বলা হয় ফ্রন্টোলাইসিস। ঠিক আছে, এই ফ্রন্টোজেনেসিস, কথাগুলো ভালো করে শুনবে, এই ফ্রন্টোজেনেসিস মানে যেখানে ফ্রন্ট সৃষ্টি হবে, সেই ফ্রন্ট কিন্তু হচ্ছে কি তোমাকে একটা তোমার হচ্ছে এক্সট্রা টপিক্যাল বা নাতিশীতোষ্ণ অঞ্চলের যে ঘূর্ণবাত, ঠিক আছে, যে ঘূর্ণবাত গুলো সৃষ্টি হবে, সেই ঘূর্ণবাত সৃষ্টির যেটাকে বলা হচ্ছে সাইক্লোজেনেসিস, সেই সাইক্লোজেনেসিস যে প্রসেস, সেই প্রসেসকে কিন্তু ত্বরান্বিত করছে। ঠিক আছে, ত্বরান্বিত করে। তাহলে আমরা ফ্রন্টোজেনেসিসের যদি তোমার হচ্ছে গিয়ে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনস গুলো কি কি? কন্ডিশনস হবে গিয়ে তাপমাত্রা, তাপমাত্রার পার্থক্য থাকবে। দুই কি থাকবে? দুই হচ্ছে গিয়ে দুটি বিপরীত দিক থেকে কি হতে হবে? বায়ু প্রবাহিত হতে হবে, প্রবাহিত হতে হবে। এই দুটি হচ্ছে গিয়ে মেন কন্ডিশন ফ্রন্টোজেনেসিস বা ফ্রন্ট সৃষ্টি হওয়ার জন্য। ঠিক আছে,
তাপমাত্রার পার্থক্য যদি না থাকে তাহলে হবে না, আর দুটি বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হতে হবে। এখন এই যে বায়ু প্রবাহ বা সার্কুলেশন, এর কিন্তু চারটে ভাগ আছে। ঠিক আছে, বায়ু প্রবাহের যে তোমার হচ্ছে গিয়ে সার্কুলেশন গুলোকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় ট্রান্সলেটরি ট্রান্সলেটরি সার্কুলেশন, 2 নম্বরে বলা হয় রোটারি বা রোটাটরি, এগুলো প্রত্যেকটি আমি আলোচনা করছি। 3 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কি তোমার সেটিকে বলা হচ্ছে কি তোমার কনভার্জেন্ট কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট। 4 নম্বরে যেটা আছে সেটাকে ডিফরমেশন বলা হয় বা বিকৃত। ডিফরমেশন হচ্ছে কি তোমার ডিফরমেশন, যেটাকে বলা হয় ডিফরমেশন সার্কুলেশন। এখন দেখো আমি প্রত্যেকটি আলোচনা করব। ঠিক আছে, ফ্রন্ট সৃষ্টির জন্য কোন ধরনের সার্কুলেশন সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আলোচনা করব। ঠিক আছে, ট্রান্সলেটরি যেটা আছে সার্কুলেশন, সেখানে কি হচ্ছে ট্রান্সলেটরি সার্কুলেশনে কি হচ্ছে, বায়ু সবসময় হচ্ছে কি একটা নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকবে, একটা নির্দিষ্ট দিকেই থাকবে, কোনো টেম্পারেচারের কোনো পার্থক্য থাকবে না। এই ধরনের প্রবাহকে কি বলা হয়, এই ধরনের প্রবাহকে বলা হয় ট্রান্সলেটরি প্রবাহ। তাহলে ট্রান্সলেটরি প্রবাহ কি না, এই ধরনের প্রবাহ হচ্ছে কি একটা হরাইজন্টাল ম্যানারে একটি জায়গার থেকে অন্য একটি জায়গার দিকে একই ডিরেকশনে হবে বা একই দিকে হবে, তখন সেটাকে বলা হয় ট্রান্সলেটরি সার্কুলেশন। এই ধরনের সার্কুলেশনে কিন্তু এই ধরনের ফ্রন্টোজেনেসিস যে প্রক্রিয়া বা ফ্রন্ট সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ত্বরান্বিত হবে না। 2 নম্বর যেটা আছে এইটুকু জানলেই হবে, এর বেশি কিন্তু জানার দরকার নেই। 2 নম্বরে যেটা আছে যে রোটাটরি যেটা আছে বা রোটারি, এখানে কি হবে, এখানে যে সাইক্লোনিক বা অ্যান্টিসাইক্লোনিক যে কন্ডিশন গুলো আছে, যেখানে কি যেখানে নর্মালি কি হয় যেখানে নর্মালি আইসোবার গুলো বৃত্তাকারে থাকে থাকে এবং বায়ুগুলি এইভাবে ঘুরতে থাকে, তখন সেটাকে বলা হয় রোটারি বা রোটাটরি সার্কুলেশন। তাহলে আমরা কোথায় পাবো রোটাটরি সার্কুলেশন, না যেগুলো সাইক্লোন হবে, কি ঘূর্ণাবর্ত যেগুলো হবে বা ঘূর্ণবাত যেগুলো হবে এবং প্রতিপ ঘূর্ণবাত যেগুলো হবে, সেখানে বায়ু আমরা কি জানি, ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের বায়ু নর্মালি আমরা কি জানি যে এখানের বায়ুগুলো একটা নির্দিষ্ট হাই প্রেসার বা লো প্রেসারকে বেস করে তারা একটি নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে, তখন সেটাকে বলা হয় রোটাটরি সার্কুলেশন। 3 নম্বর আছে কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট জিনিসটা কি, কনভার্জেন্ট হচ্ছে কি কোনো একটি কেন্দ্রের দিকে আমরা জানি যদি মিলিত হয়, কোনো একটি দিক থেকে বায়ু এসে কোনো জায়গাতে এসে যদি মিলিত হচ্ছে এরকম বোঝা যায়, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় কনভার্জেন্ট বায়ু প্রবাহ। কনভার্জেন্ট সেটাকে বায়ু প্রবাহ বলা হয়। আবার এটার উল্টো সেটা কি হবে, তখন সেটা হবে ডাইভার্জেন্ট। কি হবে তখন সেটা, তখন সেটা ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট কি হবে, এই কেন্দ্র থেকে যখন বায়ুগুলো চারদিকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, কিন্তু সেটা বৃত্তাকার ওয়েতে হবে না, কারণ বৃত্তাকার ওয়েতে হয়ে গেলে তখন সেটা সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কন্ডিশনে চলে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট জিনিসটা কি না স্যার, কনভার্জেন্ট জিনিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি তোমার কি হবে যখন হচ্ছে গিয়ে মিলিত হবে, ডাইভার্জেন্ট যেটা তোমার হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে। এই ধরনের সার্কুলেশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফ্রন্টোজেনেসিস বা ফ্রন্ট সৃষ্টি হতে পারে না। 4 নম্বর যেটা আছে ডিফরমেশন, দেখো যেটা আছে ডিফরমেশন বা বিকৃত হওয়া, এই জিনিস থেকে ডিফরমেশন যেটা আছে, ডিফরমেট্রি যেটাকে বলা হয় ডিফরমেশন, এখানে একটি এক্সিস বরাবর ডিফরমেশনে কি হচ্ছে, এখানে এক্সিস বরাবর বায়ু প্রবাহ হয়। ধরো এইদিকে হাই প্রেসার আছে, এখানে লো প্রেসার আছে, আবার এখানে হাই প্রেসার আছে, এখানে লো প্রেসার আছে। এই কন্ডিশনটা কিরকম হবে, অ্যাক্সিস বরাবর। আমি মাঝ বরাবর এটা একটা তোমার হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার মতো রেক্ট্যাঙ্গুলার শেপের হলো। এইবারে আমি এইভাবে একটা এক্সিস করি, দুই দিক থেকে এক্সিস করি। তাহলে এখানে লো প্রেসার আছে, এখানে হাই প্রেসার আছে, এখানে লো প্রেসার আছে, এখানে হাই প্রেসার আছে। ঠিক আছে, এটাকে এক্সিস অফ ডায়ালেশন বলা হয়, তার মানে কেন্দ্রের এক্সিস বলা হয়। এখানে লো প্রেসারে কি হয়, বায়ুগুলো নর্মালি হাই প্রেসার থেকে এসে এইভাবে কোরিওলিস ফোর্সের জন্য ঘুরে যায়। কি হয়, কোরিওলিস ফোর্সের জন্য এইভাবে বায়ুগুলো ঘুরে যায়। ঠিক আছে, এখানেও কি হবে, এখানের বায়ু হচ্ছে কি তোমার এইভাবে ঘুরতে থাকবে, এইদিকে যেতে থাকবে, এইভাবে যেতে থাকবে। হাই প্রেসারের ক্ষেত্রেও কি হবে, এইভাবে বায়ু যেতে থাকবে, এইভাবে বায়ু যেতে থাকবে। ঠিক আছে, এখানেও কি হবে, এখানেও বায়ুটা এইভাবে আস্তে আস্তে যেতে থাকবে। এবার এটা একমুখী দেখাচ্ছি, এটা উভয়মুখী প্রক্রিয়াও হতে পারে। ঠিক আছে, এটা যেমন আমি এইদিকে ডাইরেকশন দিয়ে দেখ তোমাদের বোঝার জন্য, কিন্তু এটা যদি এইদিকেও ডাইরেকশন দিই কোনো অসুবিধা নেই। ডিফরমেশনে কি হয়, এখানে হাই প্রেসার লো প্রেসার হাই প্রেসার থাকে, এখানে কি হবে, যেহেতু হাই প্রেসার লো প্রেসার থাকে,
এই জন্য কি হবে, বায়ুগুলো একটা নির্দিষ্ট সেল বানিয়ে ফেলবে, একটা নির্দিষ্ট কক্ষ বানিয়ে ফেলবে। এরপরে কি হবে, এখানে যদি আমি এই এক্সিসটাকে যদি বাড়িয়ে দিই লম্বা মতন করে, এই দিকের এক্সিসটাকে যদি লম্বা মতন এইভাবে বাড়িয়ে দিই, তাহলে কি হবে, তাহলে বায়ুটা দেখো এই এক্সিস বরাবর এর সমান্তরাল প্রবাহিত হবে, এই দিকের আর এই দিকের। ঠিক আছে, এই দুটো বায়ুর কিন্তু টেম্পারেচার অবশ্যই কিন্তু আলাদা হতে হবে, নাহলে কিন্তু ফ্রন্ট সৃষ্টি হবে না। তাহলে এই যে বায়ুটা, এদিকে লো প্রেসার আছে, এদিকে হাই প্রেসার আছে, এদিকে বায়ুটা এইভাবে যাচ্ছে, এদিকের বায়ুটা এইভাবে আসছে, তার মানে মাঝ বরাবর কি যে এক্সিস আছে, সেই এক্সিসের দুই দিকে দুই পাশে কিন্তু প্রবাহিত হচ্ছে। এটা ছোট অঞ্চল জুড়ে লো প্রেসার থাকবে না, বা ছোট অঞ্চল জুড়ে হাই প্রেসার থাকবে না, বিশাল অঞ্চল জুড়ে থাকবে। ঠিক আছে, এটা কেন ডিফ্লেকশনটা হচ্ছে, ডিফ্লেকশনটা হচ্ছে কোরিওলিস বলের জন্য। এটা কোরিওলিস বলের যে ভিডিওটা আছে সেটা একবার দেখে নেবে। ঠিক আছে, যে কোরিওলিস ফোর্স কিভাবে বায়ুর উপর প্রভাব বিস্তার করে, বায়ুর যে গতি তার সাথে। ঠিক আছে, এবং ডাইরেকশনও তাদেরকে চেঞ্জ করে দিতে পারে কোরিওলিস ফোর্স এর জন্য, অবশ্যই ডাইরেকশন চেঞ্জ হয়। তাহলে এই অ্যাক্সিস বরাবর এদিকেও যেমন এদিকে ফরমেশন হচ্ছে, সেরকম ভাবে এদিকেও কিন্তু ফরমেশন হবে। ঠিক আছে, এইভাবে যে ফরমেশন হচ্ছে, বায়ুটা কি হচ্ছে, এই একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস বরাবর সরে যাচ্ছে এবং এই অ্যাক্সিস বরাবর সরে যাচ্ছে। তাহলে এই রকম কন্ডিশনেই এই ডিফর্মেটিভ বা ডিফরমেশন যে সার্কুলেশন আছে, এই ধরনের সার্কুলেশনেই কিন্তু তোমার যে ফ্রন্ট, সেই ফ্রন্টের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। তাহলে ডিফরমেশন ফর্মে হচ্ছে কি, ডিফরমেশন সার্কুলেশন যেটা আছে উইন্ডের, সেই উইন্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে কি একমাত্র ফ্রন্ট সৃষ্টি হতে পারে। তাহলে একমাত্র ডিফরমেশন যে সার্কুলেশন আছে, সেই সার্কুলেশনেই তোমার ফ্রন্ট সৃষ্টি হয়। এবার দেখো আমরা পড়বো যে টাইপস অফ ফ্রন্ট। এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আছে। টাইপস কিরকম আছে ফ্রন্টের, এটা হলো প্রি কন্ডিশন, কন্ডিশন বা প্রি কন্ডিশন আমরা যাই বলতে পারি। তাহলে নর্মালি আমাদের কাছে চার ধরনের সীমান্ত আমরা জানি, তোমরাও জানো, যে উষ্ণ সীমান্ত আছে, শীতল সীমান্ত আছে, ওক্লুডেড সীমান্ত আছে, আর একটা যে স্টেশনারি ফ্রন্ট আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শুরু করছি ওয়ার্ম ফর্ম ফ্রন্ট আর কি। যেগুলো কোশ্চেন আসবে আমি সেগুলো দেখো ভাইটাল আলোচনা করছি। ওয়ার্ম ফর্ম ফ্রন্ট কি, এখানে নর্মালি দেখবে, আচ্ছা এদিকে পেজটা উষ্ণ সীমান্ত যেগুলি পরীক্ষাতে আসবে সেগুলি ভাইটাল আলোচনা করছি। ঠিক আছে, ওয়ার্ম ফর্ম, ওয়ার্ম ফন্টের ক্ষেত্রে নর্মালি মনে রাখবে, এখানে কি হয়, এখানে যে বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এই যে তোমার একটা চিহ্ন মনে রাখবে, যে ওয়ার্ম ফন্টকে আমরা এইভাবে 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 আমরা দেখাই, লাল রঙে দেখাই, এগুলো লাল রঙের কভার থেকে। নর্মালি এটা কোন পরীক্ষায় একবার এসেছিল, এরকম দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে এটা কোন ধরনের ফন্টের উদাহরণ। ঠিক আছে, এই ধরনের। আর এদিকে আমি লিখছি কোল্ড ফ্রন্ট। কোল্ড ফ্রন্ট মানে শীতল। ঠিক আছে, আমাদের কোল্ড ফ্রন্টকে আমরা কিভাবে দেখাই, কোল্ড ফ্রন্টকে আমরা ট্রায়াঙ্গেল শেপে দেখাই, এইভাবে ট্রায়াঙ্গেল শেপ যেভাবে আছে, সেই ট্রায়াঙ্গেল শেপে আমরা কোল্ড ফ্রন্ট যেগুলো আছে সেই ফ্রন্ট গুলোকে আমরা দেখাই। তার আগে আমি তোমাদেরকে ছবি দিয়ে আমি একটু এক্সপ্লেন করি, যে তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে যে কোথায় কি হচ্ছে। কোল্ড ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট, একটু ওয়েট করো। কোল্ড ফ্রন্ট, হুম, আমি পেয়েছি ছবি। হুম, এখানে দেখো, যদি দেখা যাচ্ছে ছবি, অ্যাটমসফেরিক ফ্রন্ট দেখো আছে, উপরে যেটা আছে কোল্ড, নিচে দেখো আছে ওয়ার্ম ফ্রন্ট। দেখা যাচ্ছে ছবিটা, ছবিটা দেখা যাচ্ছে দেখো। হ্যাঁ, নর্মালি কি হয়, আমি আগে প্রত্যেকটা ডেফিনেশন বলে দিচ্ছি। ওয়ার্ম ফন্টের ক্ষেত্রে কি হয়, নর্মালি যখন গরম বাতাস, এগুলো তো অ্যাকচুয়ালি যে ফন্ট কোথায় দেখা যায়, এগুলো যে এক্সট্রাটপিক্যাল যে এরিয়া গুলো আছে। এক্সট্রাটপিক্যাল এরিয়া বলতে কোনগুলো, যেগুলো হচ্ছে কি 35 থেকে 65 ডিগ্রি যে অক্ষাংশ আছে, সেই অক্ষাংশের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়, তার বাইরে কিন্তু দেখা যায় না। নর্মালি কি হয়, ওয়ার্ম ফন্টে কি হয়, নর্মালি ওয়ার্ম এয়ার যখন ধীরে ধীরে শীতল বাতাসের দিকে আসে, তখন ওয়ার্ম এয়ার কি হয়, আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, ওয়ার্মের আস্তের দিকে উপর উঠতে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রেই মনে রাখবে যে গরম বাতাস আস্তে আস্তে উপরের দিকে ওঠে। ঠিক আছে, শীতের ক্ষেত্রেও কি তোমার হচ্ছে গিয়ে শীত যে সীমান্ত আছে, সেই সীমান্তের ক্ষেত্রে গরম বাতাস উপরের দিকে ওঠে। দুটোতেই কিন্তু গরম বাতাস উপরের দিকে উঠবে। গরম বাতাস উপরের দিকে যদি না ওঠে, তাহলে কিন্তু বৃষ্টিপাত, যে সমস্ত অ্যাটমসফেরিক যে ফেনোমেনা গুলো, সেই ফেনোমেনা গুলো কিন্তু হবে না। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, কোল্ড ফ্রন্টের ক্ষেত্রে যদি, কোল্ড ফ্রন্টে নর্মালি কি হয়, নর্মালি যে কোল্ড এয়ারের যে টেম্পারেচারটা থাকে, সেই টেম্পারেচার অনেক হচ্ছে কি তোমার কম থাকে। আর ওয়ার্ম এয়ারে কি হয়, ওয়ার্ম এয়ার মানে এদের ডিফারেন্সটা যদি আমি অ্যাকচুয়ালি একদম সাদামাটা কথাই বলি, যে এই দুটোর মধ্যে পার্থক্য, কোল্ড ফ্রন্টের ক্ষেত্রে দুটোর পার্থক্য বেশি থাকে, ওয়ার্ম ফ্রন্টের ক্ষেত্রে পার্থক্য তুলনামূলকভাবে কম থাকে, এটুকুই মনে রাখবে। এইবারে আমরা যে দুই একটা বৈশিষ্ট্য মনে রাখবো, দুটো তো ক্ষেত্রেই তোমার হচ্ছে কি আস্তে আস্তে ওয়ার্ম এয়ার উপরের দিকে উঠবে, তাছাড়া তো ফেনোমেনা গুলো হবে না। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে ওয়ার্ম ফ্রন্টের ক্ষেত্রে কি হয়,
যখন আস্তে 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 উঠে এই স্লোপটার পরিমাণটা থাকে, তার মানে দুটোর যদি টেম্পারেচার ভেরিয়েশন কম থাকে, তাহলে এই যে কোল্ড এয়ারের যে স্লোপটা, এই যে আমরা একটা এখানে মৃদু একটা স্লোপ দেখতে পাচ্ছি না, এই যে আস্তে আস্তে উঠছে, ঠিক আছে, এই যে স্লোপটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, ঠিক আছে, এই স্লোপটা, এই যেটাকে ঢাল বলা হয়, তোমরা সময় ঢাল পড়ো না, এই যে ঢালটা, এই ঢালটা উষ্ণ সীমান্তে কম থাকে। কিরকম কম থাকে? এটা থাকে হচ্ছে গিয়ে 1:2, আমি পরে ছবিটা আবার আসছি। 1:2, 1:2 তোমার হচ্ছে গিয়ে 100 থেকে 1:400। এখন এটার মানে কি? এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে যদি তুমি 100 কিলোমিটার যাও তাহলে তুমি এলিভেশন গেইন করবে 1 কিলোমিটার। কি করবে? এলিভেশন গেইন করবে 1 কিলোমিটার। তার মানে তোমাকে এইভাবে 100 কিলোমিটার আস্তে, 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 আস্তে উপর দিকে উঠতে হবে। তাহলে এটা আমাদের যদি সারফেস হয়, ঠিক আছে? এটা যদি আমার সারফেস হয়, তাহলে এইখানে যেখানে ফরমেশন হয়েছে, ঠিক আছে? সেখানে এসে তোমার কি হবে? সেখানে এসে তোমার মেইন যে সারফেস, সেই সারফেস থেকে হাইট হবে কত কিলোমিটার? তোমার হচ্ছে গিয়ে 100 কিলোমিটার। তার মানে যে স্লোপটা আছে, সেই স্লোপটা অত্যাধিক হচ্ছে গিয়ে তোমার জেন্টেল। ঠিক আছে? একদম পুরোপুরি একবারে হালকা, হালকা করে উপরের দিকে উঠে গেছে। তার মানে তুমি যদি 100 কিলোমিটার যাও, তাহলে তুমি মেইন সারফেস থেকে 1 কিলোমিটার উপরে উঠবে। কিন্তু আমি রেসপেক্টিভ আলোচনা করছি। কিন্তু কোল্ড ফ্রন্ট এর কি হবে? কোল্ড ফ্রন্ট এর ক্ষেত্রে ছবিটা দেখলেই বুঝতে পারবে। এখানে যেহেতু টেম্পারেচার ডিফারেন্স বেশি আছে, তুমি এই ছবিটা দেখো ভালো করে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে এই যে স্লোপটা দেখো, এইভাবে ঢালটা এইভাবে একদম উলম্বভাবে ভার্টিক্যালি উপরের দিকে উঠে গেছে। দেখতে পাচ্ছ তো? এটা ভার্টিক্যালি যেন সোজা আছে। আর এটা এই সোজাটার উপর দিয়ে উঠছে। ঠিক আছে? যেই উপর দিকে উঠবে তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাড়াতাড়ি ঠান্ডা হলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে? তাহলে নরমালি কোল্ড ফ্রন্ট এর ক্ষেত্রে কি হয়? কোল্ড ফ্রন্ট এর ক্ষেত্রে 1:50 থেকে 1:100 হয়। এটা রেশিও। তার মানে তুমি যদি 50 কিলোমিটার যাও, 50 কিলোমিটার গেলেই, ঠিক আছে? এইভাবে 50 কিলোমিটার গেলে, ঠিক আছে? সারফেস থেকে 50 কিলোমিটার গেলে তুমি হচ্ছে গিয়ে তুমি 1 কিলোমিটার সারফেস থেকে 1 কিলোমিটার হাইট গেইন করবে। তার মানে স্লোপটা কার বেশি? স্লোপটা হচ্ছে সবসময় যে কোল্ড ফ্রন্ট এর সবসময় স্লোপটা বেশি হয়। এবং ওয়ার্ম ফ্রন্ট এর যে স্লোপ, সেই স্লোপ গুলো নরমালি কম হয়। ঠিক আছে? এখন এই ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফ্রন্ট, ঠিক আছে? এগুলো মাঝে এরকম দেওয়া থাকে। এগুলো ব্লু কালারের হয়। নরমালি ব্লু কালারের হয়। এটা রেড কালারের হয়। ঠিক আছে? এখন এই যে ওয়ার্ম ফন্ট এবং কোল্ড ফন্ট, এই দুটো ফন্টের সাথে কোন ধরনের ওয়েদারের যে ফেনোমেনা গুলো আছে, বা আবহাওয়ার যে ফেনোমেনা গুলো আছে, সেই ফেনোমেনা গুলো জড়িয়ে আছে। মনে রাখবে, ওয়ার্ম ফন্টের ক্ষেত্রে নরমালি হালকা থেকে মাঝারি, ঠিক আছে? কি বলবে? এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। খুব একটা বৃষ্টিপাত কিন্তু হয় না ওয়ার্ম ফ্রন্টে। মানে হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সবথেকে বেশি বৃষ্টি, থান্ডার, বজ্রপাত এগুলো হয় কোল্ড ফ্রন্টে। এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে যে সবথেকে বেশি বৃষ্টিপাত, বজ্রপাত কোন ধরনের সীমান্তের সাথে সম্পর্কযুক্ত? না, বলবে স্যার এটা হচ্ছে কোল্ড ফ্রন্টের সাথে সম্পর্কযুক্ত। কারণ এখানে বায়ুটা খুব তাড়াতাড়ি উপরে উঠছে, গরম বাতাসটা, এবং গরম বাতাস মানে যেকোনো গরম জিনিসের সাথে কি থাকে? ওয়াটার ভেপার থাকে। সেই ওয়াটার ভেপার তাড়াতাড়ি উপরে এসে কনডেন্স হয় এবং তাড়াতাড়ি খুব প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। হ্যাঁ? এবং সেখানে হচ্ছে গিয়ে তোমার বজ্রপাতও হতে পারে। ঠিক আছে? অনেক সময় শিলাবৃষ্টিও দেখা যেতে পারে। তাহলে এটা একটা গেল। এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, সবথেকে বেশি। এগুলো পারলে তোমরা লিখে রাখবে। আমি কিন্তু নোটস দেব না। বৃষ্টিপাত হয়। এগুলো আমি মুখে বলছি, এগুলো কোনো আমি নোটস থেকে বলছি না। ঠিক আছে? সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। ঠিক আছে? হেলস্টর্মও হতে পারে। আর এটার সাথে সবথেকে যেহেতু মধ্য অক্ষাংশে হয়, সবথেকে বেশি স্নোফলও কিন্তু এটার থেকে হয়ে থাকে। সবথেকে বেশি স্নোফল কিন্তু এই কোল্ড যে ফ্রন্ট আছে, সেই কোল্ড ফ্রন্ট থেকে হয়ে থাকে। ঠিক আছে? এরপরে আসছি ওয়ার্ম ফ্রন্টের আরো দুটো বৈশিষ্ট্য নিয়ে। ওয়ার্ম ফ্রন্টের দুটো ব্রাঞ্চ আছে বা দুটো শাখা আছে। কি, কি দুটো শাখা? না, একটা হচ্ছে ক্যাটাফ্রন্ট, আরেকটা আছে অ্যানাফ্রন্ট। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, ক্যাটাফ্রন্ট এবং এনাফ্রন্ট। এখন এই ক্যাটাফ্রন্ট বা এনাফ্রন্ট জিনিসটা কি? না, যখন ধরো এই যে তোমার হচ্ছে গিয়ে উষ্ণ বায়ু যখন উপর দিকে উঠে, অ্যানাবেটিক আমরা পড়েছি, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু পড়েছি। অ্যানাবেটিক বায়ু যখন দুটো উষ্ণ বায়ু, মানে যখন তুলনামূলকভাবে টেম্পারেচার ডিফারেন্স অনেক কম হয়, তখন যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে, তখন যে ফ্রন্টটা সৃষ্টি হয়, তখন সেটাকে বলছে অ্যানাফ্রন্ট। নরমালি যেটা ফ্রন্ট সৃষ্টি হয়, তখন সেটাকে অ্যানাফ্রন্ট। আর ক্যাটাফ্রন্ট কোনটা? ক্যাটাফ্রন্ট হবে যখন হচ্ছে কি নরমালি ওয়ার্ম এয়ার টা সিঙ্কস করে। এবারে তো বলবে যে স্যার ওয়ার্ম এয়ার কি করে সিঙ্কস করবে? ঠিক আছে? ওয়ার্ম এয়ার নরমালি তো সিঙ্ক হয় না। সিঙ্ক মানে কি নিচের দিকে নেমে আসা। গরম বাতাস কি কখনো নিচের দিকে নেমে আসে? কখনো নেমে আসে না। কিন্তু বাই চান্স ধরো দুটো বায়ু এরকম আছে, এরকম দুটো বায়ু আছে। ঠিক আছে? দুটো বায়ু আছে। সাপোজ এই দুটো বায়ু আছে।
এখন এই দুটো বায়ুর যে টেম্পারেচার যে ভেরিয়েন্ট, তোমার যে ভেরিয়েশনস যেটা আছে, যেটা পার্থক্য যেটা আছে, সেই পার্থক্য যদি খুবই কম থাকে, খুবই মিনিমাম থাকে, তাহলে কিন্তু আমরা ধরো এটার আছে 18°C, এটার আছে 17°C, দুটোই কিন্তু রেসপেক্টিভ ওয়ার্ম এয়ার, কিন্তু এর রেসপেক্টিভে এ তো শীতল। ঠিক আছে, এর রেসপেক্টিভে তো শীতল। যখন এই দুটোর মধ্যে কোলাইডেড হলো, তখন কোলাইডেড হওয়ার পর কিছু এই যে 17°, 18°, তখন কি হবে, এই যে এইখানের যে তোমার যে এয়ারটা সেটা তুলনামূলকভাবে এর থেকে তোমার হচ্ছে গিয়ে কম ঠান্ডা আর কি। সরি, এটা বেশি ঠান্ডা, এটা কম ঠান্ডা। তখন এই 17°র যে এয়ার মাস আছে, সেই এয়ার মাস থেকে বায়ু নিচের দিকে আস্তে আস্তে ডিপ করে নিচের দিকে নামতে থাকবে, এবং ডিপ করে নিচের দিকে নামার ফলে যে ফ্রন্ট সৃষ্টি করবে, তখন সেটাকে ক্যাটা ফ্রন্ট বলা হয়। ক্রেটা মানে হচ্ছে নিম্ন, আমরা জানি ক্যাটাবেটিক উইন্ড, তারপরে হচ্ছে গিয়ে তোমার আর আরো যে সমস্ত ক্যাটা মানে নিম্নমুখী আমরা জানি। ঠিক আছে, তাহলে এই যে নিচের দিকে ডিপ করবে, কেন ডিপ করবে? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য যখন নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে, তখন যে ফ্রন্টটা সৃষ্টি হবে, তখন সেটাকে বলছি ক্যাটা ফ্রন্ট। আর ক্যানা ফ্রন্টটা যখন উপর দিকে উঠবে, এগুলো কখন হয়? এগুলো যখনই হবে যখন দুটো এয়ারের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স অনেকটা পরিমাণ, যে পার্থক্যটা, সেই পার্থক্যটা অনেকটা কম থাকবে। ঠিক আছে, তাহলে এই দুটো গেল, একটা হচ্ছে কি তো ওয়ার্ম ফ্রন্ট, একটা হচ্ছে কোল্ড ফ্রন্ট। এবারে দেখো আমরা আসবো ওক্লুডেড ফ্রন্ট। এখন ওক্লুডেড ফ্রন্টটাকে আমরা কি বলি? ওক্লুডেড ফ্রন্ট হচ্ছে গিয়ে, মনে রাখবে, যখন হচ্ছে গিয়ে যদি আমাদের শীতল, ওক্লুডেড ফ্রন্ট কখন ফরমেশন হয়? একবারে আমরা জানি যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে ফিফথ ফেজ আছে, সেই ফিফথ ফেজে আমাদের ওক্লুডেড যে ফ্রন্ট, সেই ফ্রন্টের সৃষ্টি হয়। ওক্লুডেড ফ্রন্ট সৃষ্টি হওয়া, তার মানে অক্লুশন প্রক্রিয়া সৃষ্টি হওয়া মানে সেখানের বায়ুটা পুরোপুরি মিক্সিং হয়ে গেছে এবং দুটো বায়ু আলাদা হচ্ছে। দুটো বায়ু আলাদা হচ্ছে মানে যে শীতল বায়ু উষ্ণ বায়ুর জায়গাগুলো আস্তে আস্তে নিয়েছে। তার মানে উষ্ণ বায়ু এরকম ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের সারফেসের নিচের দিকে ওয়ার্ম এয়ার থাকবে, এবং যেটা নর্মাল নিয়ম, এবং উপরের দিকে আস্তে আস্তে এগুলো কোল্ড এয়ার হয়ে যাবে। এগুলো কোল্ড এয়ার হয়ে যাবে, তাহলে কি হবে? তাহলে সেখানের যে অ্যাটমসফিয়ারিক যে ইনস্টেবিলিটি সৃষ্টি হয়েছিল, সেই ইনস্টেবিলিটিটা শেষ হয়ে যাবে। ইনস্টেবিলিটি শেষ হয়ে যাওয়া মানে কি? সেখানে যে সাইক্লোনটা সৃষ্টি হয়েছিল, সেই সাইক্লোনটা কি হয়ে যাবে? সাইক্লোনটা নিঃশেষিত হয়ে যাবে, বা সাইক্লোনটার অবলুপ্তি হবে। ঠিক আছে, অক্লুডেড ফ্রন্ট হচ্ছে এটাই, যে সীমানা বরাবর কি বলবো, যে সীমান্ত বরাবর কি হচ্ছে, শীতল যে সীমান্তটা আছে বা শীতল যে বায়ু আছে, সেই শীতল বায়ু ওপরের যে উষ্ণ বায়ুটাও, কারণ আমরা জানি ওপরে উষ্ণ বায়ুটা আস্তে আস্তে উপর দিকে উঠেছিল দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, এই উষ্ণ বায়ুটাকে যখন ওপরে শীতল বায়ুটা অধিগ্রহণ করে না, অধিগ্রহণ মানে কি হয়? অ্যাকচুয়ালি মিক্সিং হয়ে যাওয়া, সেটাকে বাংলাতে আমরা অধিগ্রহণ বলি। তখন যে সীমান্তটা উপরে সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলছি ওক্লুডেড ফ্রন্ট। এখন ওক্লুডেড ফ্রন্ট কি? দুটো সীমান্ত নিয়ে গঠিত হয়, এইভাবে গোলাকার থাকবে চিহ্ন, গোলাকার চিহ্ন, গোলাকার চিহ্ন, এবার ট্রাইঙ্গেল থাকবে, গোলাকার মানে হাফ সার্কেল এবং ট্রাইঙ্গেল, এই ধরনের যে সীমান্তটা ফর্ম হয়, এটাকে বলা হয় ওক্লুডেড ফ্রন্ট। এখন ওক্লুডেড ফর্মের নর্মালি কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, বৈশিষ্ট্য কি কি? নর্মালি এখানেও কিন্তু তাৎক্ষণিক খুব বিয়ের জন্য নর্মালি বৃষ্টিপাত হয়ে থাকে। আমি ছবিতে তোমাদেরকে ওক্লুডেড ফ্রন্টটা একবার দেখিয়ে দিই। এই দেখো, দিস ইজ ওক্লুডেড ফ্রন্ট, অ্যান্ড এই যে এইখানে দেখো, এটা ভেরি কোল্ড এয়ার, এটা হচ্ছে কোল্ড এয়ার। এখানে যেটা দেখিয়েছে অ্যাকচুয়ালি, এই ইনিশিয়াল যেখানে অক্লুশন হবে, এই যে ভেরি কোল্ড, আমরা ধরলাম যদি এটা ঠান্ডা বায়ু হয়, এবং এটা যদি শীতল বায়ু হয়, সরি শীতল বায়ু হয়, এটা যদি উষ্ণ বায়ু হয়, তাহলে কি হবে? এই যে শীতল বায়ুটা পুরো অঞ্চল জুড়ে আস্তে আস্তে মিক্স হয়ে যাবে, এবং এই যে সীমান্ত বরাবর এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, ইনভেড করতে থাকবে। ইনভেড মানে হচ্ছে অধিগ্রহণ করতে থাকবে বাংলাতে। তাহলে এই যে সীমান্ত বরাবর আস্তে আস্তে একে ইনভেড করতে থাকবে, এই প্রসেসটাই হচ্ছে কি তোমার ওক্লুশন, এবং এই প্রসেসটাকে বলা হয় ওক্লুশন, এবং যে ফ্রন্টটা সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় ওক্লুডেড ফ্রন্ট। ঠিক আছে, এখানে তাৎক্ষণিক বৃষ্টিপাত অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, মানে খুব কম সময়, কম 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 সময়ের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। এবার লাস্ট আছে কি তোমার স্টেশনারি ফ্রন্ট। স্টেশনারি মানে হচ্ছে কি, যখন আমি আগেই দেখেছিলাম যে দুটো এরকম অ্যাক্সিস বরাবর দুটো বায়ু যখন পাশাপাশি প্রবাহিত হবে, কোনো রকম ফ্রন্ট সৃষ্টি হবে না, তখন আমরা সেটাকে কি বলি? তখন আমরা সেটাকে বলি স্টেশনারি ফ্রন্ট। ঠিক আছে, ফ্রন্ট থেকে যদি কোশ্চেন আসে, তাহলে এগুলোর মধ্যেই কোশ্চেন আসবে। এই যে স্লোপ, এই স্লোপ থেকেও কোশ্চেন দিতে পারে। ওয়েদার যে ফেনোমেনা আছে, ওয়েদারের যে কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশন গুলো থেকে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, ব্যাস, এর বেশি কিন্তু আর কোনো দিকে যাওয়ার দরকার নেই। এরপরে আরো অনেক কিছু আছে, যেমন ধরো ওয়েদারিং ফ্রন্ট আছে বা ফ্রন্টাল জোন আছে। ঠিক আছে, যেমন ইকুয়েটরিয়াল বেল্ট আছে, সাব পোলার আছে, পোলার ফ্রন্টাল আছে, ইন্টারটপিক্যাল ফ্রন্ট আছে। ওগুলো নিয়ে ভাস্ট, ওগুলো নেট সেটের লেভেলে চলে যাচ্ছে, ওইগুলো দিকে আর যাওয়ার দরকার নেই। তোমাদের এসএসসির লেভেলে এটুকুই তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখবে যদি কোশ্চেন আরেকটু
অন্যরকম ঘুরিয়ে দেয়, তাহলে কি অনেক সময় বলা যায় কোন ফ্রন্টে কোন ধরনের মেঘ সৃষ্টি হয়। এখন মনে রাখবে এই যে মেঘ সৃষ্টি কিন্তু বিভিন্ন ফ্রন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেঘের সৃষ্টি হতে পারে। যেমন যদি আমরা উষ্ণ সীমান্ত ধরে নিই তাহলে সেখানে সিরো স্ট্যাটাস হতে পারে, অল্টো স্ট্যাটাস হতে পারে, নিম্বো স্ট্যাটাস হতে পারে। তাহলে ৩ ধরনের মেঘই আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ওইটা একবার দেখে নেবে, কারণ মেঘ নিয়ে কোয়েশ্চেন দেবে না। কারণ ৩-৪ রকমের মেঘের সৃষ্টি হয়। ঠিক আছে? আর কোল্ড ফ্রন্টে মনে রাখবে কিমুলো নিম্বাস মেঘ সবথেকে বেশি এখানে সৃষ্টি হয়। যেহেতু হেভি প্রেসিপিটেশন হবে, বৃষ্টিপাত হবে, সেই জন্য হচ্ছে গিয়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। ঠিক আছে? এইবারে আমরা চলে আসবো সাইক্লোনে। ঠিক আছে? সাইক্লোন মানে এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন গুলো আছে, যে আমরা যেহেতু ফ্রন্ট পড়ছি, ফ্রন্ট মানে আমি কি বললাম ফ্রন্ট কোথায় ফরমেশন হয়? ফ্রন্ট আমাদের ফরমেশন হচ্ছে, ছবিটা তোমাদেরকে দেখাই গ্লোবের, তাহলে বুঝতে পারবে। এই যে এই ছবিটা দেখো কোথায় আমাদের এক্সট্রা টপিক্যাল সাইক্লোন, এই যে মাঝে দেখছো 23.5°, যেটা অ্যাকচুয়ালি আমাদের কর্কটক্রান্তি রেখা, এবং এখানে 66.5°, এটার মধ্যেই হয়ে থাকে। এর বাইরে ঠিক আছে 65°, ঠিক আছে 66 বা 65, ভুল তোমার হচ্ছে কি ঠিক। আর এখানে নরমালি আমরা ধরে নিই কি 30°, কারণ আমরা জানি যে 23° বা 23.5° বরাবর বরাবর কি আছে সাব ট্রপিক্যাল যে তোমার হাই প্রেসার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, অনির্বাণ ঠিক। অবশ্যই মনে রাখবে কোল্ডে সবসময় স্লোপ বেশি হবে। কোল্ডে সবসময় বেশ, কারণ আমি 50 কিলোমিটার গেলেই আমি 1 কিলোমিটারের হাইট গেইন করছি, আর আমাকে ওয়ার্ম ফ্রন্টের ক্ষেত্রে আমাকে 100 কিলোমিটার যেতে হচ্ছে, তারপরে আমি 1 কিলোমিটার গেইন করছি। তার মানে সিঁড়ি সেই কোথাও সেই আমাদের রেলওয়ে ফুটব্রিজের সিঁড়িগুলো দেখো না, আস্তে 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 এইভাবে স্লোপ গুলো আস্তে আস্তে যায়। অনেক বাচ্চা বা বয়স্কদের উঠতে সুবিধা হয়, স্লোপ গুলো সেইভাবে তৈরি করা। এখানে সেই কনসেপ্টটা কাজে লাগাবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি জুম করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নরমালি যে ফ্রন্ট গুলো ফরমেশন হয় এই 23.5 থেকে 66.5-র মধ্যে। ঠিক আছে? সেখানে ফ্রন্ট গুলো সৃষ্টি হয়। এখন এখানে 30° থেকে 30 বা 35 থেকে 65°-র মধ্যে তোমার এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন গুলো আছে সেই সাইক্লোন গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? এক্সট্রা টপিক্যাল সাইক্লোন, নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাদ বাংলাতে যেটা বলা হয়, সেইগুলো কিন্তু এখানেই সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে চলে যাই, এবারে আসি সাইক্লোনের ক্ষেত্রে। এইবারে তোমাদের এখানে দেখো সাইক্লোনের প্রথমে কিছু ক্যারেক্টারিস্টিক পড়তে হবে, তার সাথে হচ্ছে কি সাইক্লোন সৃষ্টির যে তত্ত্ব, ঠিক আছে, সেই তত্ত্বটি কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে উইন্ড সিস্টেম কিরকম হয়, ঠিক আছে, এগুলো আমি দেখো ডিটেলসে আমি এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এক্সট্রা টপিক্যাল সাইক্লোন আমরা উৎপত্তিতে আমরা পরে আসছি, তার আগে আমরা কিছু বৈশিষ্ট্য পড়ে নেই। ঠিক আছে? তাহলে নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাদ, এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন গুলো আছে, এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন, সেগুলো যদি এক্সটেনশন আমরা ধরি, বিস্তার ধরি, অ্যাকচুয়ালি সেগুলোর বিস্তার হচ্ছে কি মনে রাখবে 35 থেকে। এখন 35 থেকে কেন ধরছি আমি বললাম, যেহেতু 23.5 আমি বললাম যে আমরা জানি হর্স অক্ষাংশ বা অশ্ব অক্ষাংশ কত থাকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, বোথ নর্থ এবং সাউথ ল্যাটিটিউড। এই অংশে কি হয়, এই অংশে বায়ু উপর থেকে নিচের দিকে ডিপ করে বা সিঙ্ক করে। তাই জন্যে আমরা ধরেছি যে 35 থেকে 65 ডিগ্রি বোথ ল্যাটিটিউডের মধ্যে কিন্তু বোথ দুটোই কিন্তু হবে, উত্তর এবং দক্ষিণ। এই যে অক্ষাংশ, সেই অক্ষাংশের মধ্যেই কিন্তু এক্সট্রা যে ট্রপিক্যাল যে সাইক্লোন গুলো আছে সেই সাইক্লোন গুলো দেখা যায়। ঠিক আছে? এখন এই সাইক্লোন গুলোর যদি আমরা মেন যে কোর আছে, সেই কোর অ্যাকচুয়ালি তো কোর হয় না, এগুলো নরমালি ফ্রন্ট হয়, সীমান্ত সৃষ্টি হয়। যেমন আমাদের এখানে একটা বড় জিনিস মনে রাখবে, এক্সট্রা টপিক্যাল সাইক্লোনে কিন্তু চক্ষু দেখা যায় না, তোমরা এটা নিশ্চয়ই জানো। ঠিক আছে? চক্ষু দেখা যায় না, এই চক্ষুর পরিবর্তে এখানে ফ্রন্ট থাকে। সেই ফ্রন্ট যেখানে এরকম ভাবে ফ্রন্ট সৃষ্টি হয় ত্রিভুজ আকারে, সেই ফ্রন্টের যে মাঝখানে এখানে তোমার এবং আশেপাশের যে অঞ্চল, সে আশেপাশের অঞ্চলের থেকে এই অঞ্চলের যে এয়ার প্রেসারের ডিফারেন্স মোটামুটি 10 থেকে 20 মিলিবারের মতো থাকে। ঠিক আছে? কত থাকে? 10 থেকে 20 এমবির একটা তোমার পার্থক্য থাকে। এবং এগুলোর বিস্তার মানে নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাদ, সেগুলো একটা বিশাল অঞ্চল জুড়ে হয়। ঠিক আছে? মোটামুটি তুমি ধরতে পারো প্রায় 3000 কিলোমিটার। কিছু কিছু বইয়ে এটা দেখবে লেখা আছে 1900 কিলোমিটার, দুটোই ঠিক। এটার এক্সাক্ট তো তুমি মেজারমেন্ট বা ডায়ামিটার পাবে না বা ব্যাস পাবে না। ঠিক আছে? আর মিনিমাম তোমার যদি ধরো যে 150 থেকে শুরু হচ্ছে, 150 কিমি থেকে প্রায় 3000 বা 1900, এগুলো দুটোই ঠিক কিন্তু। ঠিক আছে? আর যদি আমরা ভার্টিক্যাল এক্সটেন্ট দেখি, মানে উপরের দিকে যদি এর বিস্তার দেখি, এটা হচ্ছে কি নরমালি এইভাবে প্রসারিত থাকবে, কতটা প্রসারিত থাকবে। এবার উপরের দিকে যদি দেখি তাহলে 10 থেকে 12 কিলোমিটার। যদি ভার্টিক্যালি দেখি কতটা থাকবে, 10 থেকে 12 কিলোমিটারের মতো থাকবে।
এখন এখানে আরো একটি জিনিস মনে রাখবে যে এই যে এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন গুলো আছে সেগুলোর মুভমেন্ট কোন দিকে হয়? সেগুলোর মুভমেন্ট ওয়েস্ট থেকে ইস্টের দিকে হয়। কেন এটা হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে হয়। কেন এটা হয়? কারণ এই যে আমরা এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন গুলো সেগুলো আমাদের যে পশ্চিমী যে বায়ুপ্রবাহ বলয় আছে, পশ্চিমী যে বায়ুর যে বলয় আছে, তাই তো? সেই পশ্চিমী বায়ু বলয়ের অন্তর্ভুক্ত। তাহলে পশ্চিমী বায়ু আমরা কোথায় আমরা দেখি যে পশ্চিমী বায়ু কোথায় প্রবাহিত হয়? ঠিক আছে? আমাদের যদি এখানে তোমার হচ্ছে কর্কটি এবং মকরীয় উচ্চচাপ বলা হয়, এখানে তোমার হচ্ছে মেরু ও যে সাব পোলার আছে সেই সাব পোলার হয়। তাহলে এখান থেকে বায়ু এদিকে যায়। তাহলে কোন দিক থেকে আসছে আমরা জানি এটা পড়েছি। ঠিক আছে? তাহলে নরমালি আমাদের কি হচ্ছে? নরমালি বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে যদি এখানে সাইক্লোন ফর্ম হয় তাহলে সেই সাইক্লোন গুলো কি হবে? এই বায়ু প্রবাহের সাথে তাল মিলিয়ে কিন্তু এই দিক দিয়ে যেতে থাকবে। ঠিক আছে? তাহলে মনে রাখবে যে এই যে পুরো সিস্টেমটা, তার মানে এই সিস্টেমটা পুরো যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা মুভ করছে কোন দিকে? সেই সিস্টেমটা মুভ করছে হচ্ছে গিয়ে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে। আর এদের গতি হচ্ছে গিয়ে প্রায় ৩২ থেকে তোমার হচ্ছে গিয়ে ৫০ কিলোমিটারের মধ্যে থাকবে পার আওয়ার। ঠিক আছে? প্রতি কিলোমিটারে এটা ওদের গতি থাকবে, ভেলোসিটি থাকবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে এর উইন্ড যে সিস্টেম আছে সেই উইন্ড সিস্টেমটা হচ্ছে গিয়ে ফুললি কোরিওলিস ফোর্স দ্বারা আমরা জানি যে কোনো ঘূর্ণবাতের কোরিওলিস ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই পর্যন্ত আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে? আমরা পরের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যে চলে আসছি। টেম্পারেচার দেখো বা তাপমাত্রা। একটা এক্সট্রাটপিক্যাল সাইক্লোনের বিভিন্ন পার্ট আছে সেই পার্ট গুলোর বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্ন রকম হয়। ঠিক আছে? এক্সাক্ট আমরা বলতে পারবো না যে এই টেম্পারেচার গুলোর বৈশিষ্ট্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে যেটা হচ্ছে কি যে আমাদের এই যে টেম্পারেট যে তোমার সাইক্লোন গুলো আছে বা এক্সট্রাটপিক্যাল যে সাইক্লোন গুলো আছে সেই সাইক্লোন গুলোর সৃষ্টি হওয়ার আগে আমরা জানি যে সিরোস্ট্যাটাস বা তোমার হচ্ছে গিয়ে সিরাস মেঘের যে হলো সৃষ্টি হয়, মানে হলো সদৃশ্য তোমাদের যখন তোমরা নিশ্চয়ই জানো যে হচ্ছে গিয়ে সূর্যের চারিদিকে যে বলয় সেটাকে কি বলা হয়? হ্যালো বা হলো বলা হয়। এটা কি? এটা সিরোস্ট্যাটাস যে মেঘ আছে সেই সিরোস্ট্যাটাস মেঘের দ্বারা ফরমেশন হয়। তার মানে আমরা বলতেই পারি যে এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন আছে সেই সাইক্লোন যখন তৈরি হবে তার আগে আমরা যদি ফোরকাস্ট করি তাহলে আমরা কি পাবো? না একটা হলো ফরমেশন পাবো আকাশে। ঠিক আছে? সেই হলো ফরমেশন পেলে আমাদেরকে যারা ওয়েদার ফোরকাস্ট যারা করেন তারা বুঝতে পারেন যে হয়তো কোথাও একটা টেম্পারেচার বা প্রেসারের এরকম পার্থক্য হয়েছে এবং কোথাও একটা ফ্রন্ট সৃষ্টি হয়েছে এবং এখানে এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন সেই সাইক্লোন আসার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাহলে এইগুলো গেল কিছু, কিছু বৈশিষ্ট্য। এগুলো কিন্তু মনে রাখবে। অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন দেয়। সবথেকে এখানে কোয়েশ্চেন দেয় যে এক্সট্রাটপিক্যাল সাইক্লোন গুলো কোন দিক থেকে কোন দিকে মুভ করে। মুভ করার পিছনে কারণ কি? পশ্চিমী বায়ু, পশ্চিমী বায়ু। ঠিক আছে? মুভ করার পিছনে প্রধান কারণ হচ্ছে পশ্চিমী বায়ু। এরপরে আমরা আসবো। এরপরে দেখো বিভিন্ন ভাগ আছে। এক্সট্রাটপিক্যাল এর বিভিন্ন ভাগ আছে। যেমন যে ভাগগুলো আমি যদি বলি ডাইনামিক সাইক্লোন, থার্মাল সাইক্লোন, ঠিক আছে? সেকেন্ডারি সাইক্লোন এগুলোর দিকে আর যাওয়ার দরকার নেই কারণ ওগুলো থেকে কোয়েশ্চেন আসবে না। এখন আমরা পড়বো যে অরিজিন অফ এক্সট্রাটপিক্যাল সাইক্লোন মানে টেম্পারেট সাইক্লোন কিভাবে উৎপত্তি হচ্ছে। এই উৎপত্তি সংক্রান্ত মতবাদে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তাদের মতো করে ব্যাখ্যা করেছেন। তাহলে প্রথমেই যদি আমরা বলি যে দেখো এই এক্সট্রাটপিক্যাল সাইক্লোন নিয়ে প্রথম যিনি গবেষণা করেছিলেন ওনার নাম হচ্ছে ফিটজরয়। কি বললাম? ফিটজরয় বলে একজন আবহাওয়াবিদ ছিলেন। উনি FITZROY মনে রাখবে। এর সালটা হচ্ছে গিয়ে অনেক সময় 1863 সাল। তাহলে ফিটজরয় কি করেছিলেন? ফিটজরয় 1863 সালে প্রথম টেম্পারেট সাইক্লোন নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন এবং টেম্পারেট সাইক্লোনের যে উদ্ভব যে কিভাবে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি সম্বন্ধে উনি এই তোমার হচ্ছে গিয়ে সবার সামনে তুলে ধরেছিলেন। উনি কি বলেছিলেন? না উনি বলেছিলেন যে এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন গুলো আছে সেই সাইক্লোন গুলো তৈরি হয় হচ্ছে গিয়ে নরমালি দুটো যে দুটো বিপরীতমুখী বায়ুর মিলনের ফলে। এবং দুটি বিপরীতমুখী বায়ুর মিলন হলেই হবে না, সেখানে তাদের যে ফিজিক্যাল যে প্রপার্টিজ গুলো থাকবে, ফিজিক্যাল প্রপার্টিজ বলতে তাদের যে টেম্পারেচার, তাদের যে ময়েশ্চার, সেই ময়েশ্চার গুলো উনি কিন্তু সীমান্তের কথা বলেননি। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে একটা কনভার্জ হবে। ঠিক আছে? কনভার্জ হবে দুটো বায়ু যদি একসাথে এসে কোনো জায়গাতে মিলিত হয়, দুই ধরনের বায়ু হতে হবে এবং সেই বায়ুগুলো ধরো এদিক থেকে একটা বায়ু আসছে, এদিক থেকে একটা বায়ু আসছে, আবার এদিক থেকে একটা বায়ু আসছে। এই বায়ু দুটোর যদি দুটো প্রপার্টিজ ফিজিক্যাল যদি প্রপার্টিজ দুটো বিভিন্ন রকম হয় তখন হচ্ছে গিয়ে
তোমার হচ্ছে কি এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন, সেই সাইক্লোনের সৃষ্টি হতে পারে। তাহলে নামটা কি, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। ফিটজরয় বলে একজন ছিলেন, উনি 1863 সালে এক্সট্রা টপিক্যাল যে সাইক্লোন, সেই সাইক্লোনের ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তীকালে এটা প্রথম, কিন্তু উনি ফার্স্ট। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে কি এবং লেমফার্ট বলে একজন ছিলেন। আচ্ছা, বানান SHAW, অ্যান্ড লেমফার্ট। কি বলছি? লেমফার্ট। লেমফার্ট লেমফার্ট বলে দুজন ছিলেন। এনারা কি বললেন? এনারা বললেন যে এক্সট্রাটপিক্যাল যে সাইক্লোন গুলো হচ্ছে, এনারাও এনার সাথে সহমত হলেন যে কনভার্জেন্স। দেখুন, কনভার্জেন্স হলেই বলেছেন যে দুটো আলাদা আলাদা সেন্টার থেকে যখন তোমার হচ্ছে গিয়ে কনভার্জেন্ট হয়, এরা তত্ত্বটা 1891 সালে দিয়েছিলেন। ঠিক আছে, এটুকুই জেনে রাখো যে এবং ল্যাম্পার্ট বলেছিলেন যে দুটোর কনভার্জেন্সের ফলে হচ্ছে গিয়ে তোমার এক্সট্রাটপিক্যাল যে সাইক্লোন, সেই এক্সট্রাটপিক্যাল সাইক্লোনের সৃষ্টি হয়। পরবর্তীতে আবার বিভিন্ন রকম থিওরি দিয়েছিলেন, যেমন এডিস থিওরি আছে, সেগুলো আর যে লাভ নেই। এরপরে ডাইরেক্ট তোমার হচ্ছে গিয়ে আমরা যে তত্ত্বটা পড়ি 1918 সালে আহ জার্কনেস বা বার্কনেস, আমরা বার্কনেস বলি, যে উচ্চারণ হয় না। বি তোমার হচ্ছে বার্কনেস, এবং হচ্ছে গিয়ে তোমার ভি বার্কনেস, ছেলে এবং হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বাবা, এই বাবা এবং ছেলে দুজন মিলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে উৎপত্তি, সেই উৎপত্তি ব্যাখ্যা করেছিলেন। তাদের তত্ত্বটার নাম কি ছিল, যেটা আমরা পড়ি পোলার যে ফ্রন্ট থিওরি। কি থিওরি? পোলার ফ্রন্ট থিওরি। তাহলে ভি এন্ড জে বার্কনেস, তাই তো? বার্কনেস এরা কি দিয়েছিলেন? এরা দিয়েছিলেন পোলার ফ্রন্ট থিওরি। পোলার ফ্রন্ট পোলার ফ্রন্ট থিওরি এনারা দিয়েছিলেন। এটাকে অনেক সময় কি বলা হয়? এটাকে বার্জেরন থিওরিও বলা হয়, মনে রাখবে, অনেক সময় দিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, ফ্রন্টোজেনেসিস কথাটি প্রথম কি ব্যবহার করেন? ফ্রন্টোজেনেসিস কথাটি প্রথম ব্যবহার করেন বার্জেরন। এই বার্জেরন বলতে আমার মনে পড়লো, কিন্তু আমি স্কিপ করে গেছিলাম। ঠিক আছে, বার্জেরন। বার্জেরন থিওরিও বলা হয়, বা এটাকে আবার ওয়েব থিওরিও বলা হয়। ওয়েব থিওরিও বলা হয়। ঠিক আছে, আর একটা তো যেন ফ্রন্টাল থিওরিও বলা হয়, যেহেতু এখানে সীমান্ত সৃষ্টি হয়, অনেক সময় এটাকে ফ্রন্টাল থিওরি বলে। তাহলে তিনটে বলা আছে, পোলার ফ্রন্ট থিওরি, বার্জেরন থিওরি, ওয়েব থিওরি বলা হয়। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? এখানে নর্মালি বলা হয়েছে যে দুই দিক থেকে, এই যে এক্সিস এর কথা আমি বলেছিলাম না আগে, যে এইভাবে এক্সিস থাকবে, সেই এক্সিস বরাবর দুই দিক থেকে বায়ু প্রবাহ হবে একটা এক্সিস ধরে, এবং এই এক্সিস বরাবর একটি ফ্রন্ট সৃষ্টি হবে, একটি সীমান্ত সৃষ্টি হবে। সেই সীমান্ত বরাবর ভি শেপড কেন সীমান্ত সৃষ্টি হবে? ডিউ টু কোরিওলিস ফোর্স। ঠিক আছে, ডিউ টু কোরিওলিস ফোর্সের জন্য এই বায়ুগুলো কি সবসময় সোজা প্রবাহিত হবে? হবে না। এই বায়ুগুলো দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাবে, দক্ষিণ তোমার হচ্ছে গিয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বাঁকবে। ঠিক আছে, এই বাঁকের ফলে কিন্তু এই ভি আকৃতির শেপে পরিণত হবে। এই ভি আকৃতির শেপ যখনই পরিণত হবে, এটাকে বলা হয় সাইক্লোজেনেসিস। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সাইক্লোজেনেসিস। এই সাইক্লোজেনেসিস যখনই তৈরি হবে, তখনই কিন্তু এক্সোট্রপিক্যাল সাইক্লোন কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বার্কনেস কি বলছেন? বার্কনেস বলছেন দুই দিক থেকে আসা ভিন্নধর্মী যদি বায়ুপুঞ্জ থাকে, সেই বায়ুপুঞ্জের তাদের ফিজিক্যাল প্রপার্টিজ যদি দুটো আলাদা হয়, তখন সেক্ষেত্রে ভি শেপড একটি সার্কুলার, তোমার ভি শেপড আকৃতির একটি সীমান্ত সৃষ্টি হবে, এবং এই ভি শেপের কেন্দ্রে নিম্নচাপ বেশি থাকবে। আমরা জানি, যখন বৈশিষ্ট্য পড়লাম, প্রায় 10 থেকে তোমার হচ্ছে গিয়ে 20 MB মতো প্রেসারের ডিফারেন্স থাকবে। তার ফলে কি হবে? তার ফলে এখানে তোমার একটি ত্রিভুজ আকৃতি বা সাইক্লোজেনেসিস ফর্ম হবে। সেই সাইক্লোজেনেসিসকে কেন্দ্র করে বায়ুর যে সার্কুলেশন সৃষ্টি হবে, সেই সার্কুলেশন থেকে এক্সট্রাটপিক্যাল সাইক্লোন ফর্ম হবে। এটা এন্টায়ার যে তোমার হচ্ছে গিয়ে তত্ত্বটা, সেই তত্ত্বের সারাংশ। এইবারে ওনারা পোলার ফ্রন্ট থিওরিতে 6টা তোমার যে পর্যায়, সেই 6টা পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করেন। তাহলে পোলার ফ্রন্ট থিওরিতে 6টা পর্যায় রয়েছে। আমরা অনেক সময় পড়ি না যে কোন পর্যায়ে দেখা যায়, ঠিক আছে, সেই পর্যায়গুলো দেখো। এই পর্যায়গুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, দুজন আছো, বাকিরা সব লেফট নিয়ে নিয়েছো। ঠিক আছে, অনিবন ভিডিও অডিও ঠিক আছে তো? সৌরভ, দেখে নাও একটু। ঠিক 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 আছে, হুম। তাহলে আমি দেখো, প্রত্যেকটা এই যে ফেজ গুলো আছে, এগুলোই ভাইটাল ইম্পর্টেন্ট। যে স্টেজ গুলো আছে, পোলার ফ্রন্ট থিওরির যে স্টেজ গুলো, সেইখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে প্রথম প্রথম ধাপ বা প্রথম স্টেজে কি বলা হচ্ছে?
না, প্রথম স্টেজে পোলার ফ্রন্ট থিওরিতে বলা হচ্ছে, মনে রাখবে এখানে নরমাল যে অ্যাক্সিস বরাবর ডায়ালেশন অফ দি অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর কি হবে, এইভাবে এসে বায়ু প্রবাহিত হবে। এখানে কোনো সীমান্ত সৃষ্টি হবে না, এটাকে নরমালি কি বলা হয়, স্টেশনারি ফ্রন্ট। তাহলে ফার্স্ট স্টেজে কি হবে, দুই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন বায়ু, সেই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে, তোমার হচ্ছে গিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হবে। যদি আমরা ডায়ালেশন অফ অ্যাক্সিস দেখি, সেই অ্যাক্সিসের বরাবর প্রবাহিত হবে। এখন এইটা আমি দেখাচ্ছি ডায়ালেশন অফ অ্যাক্সিস ধরে। যদি আমরা পোলার ফ্রন্ট থিওরির ব্যাখ্যা অনুযায়ী দেখাই, তখন সেটা কি হবে, তখন দুটো অপোজিট ডিরেকশনে হয়ে যাবে। এটা এইভাবে হবে এবং এটা এইভাবে হবে। ঠিক আছে, কি বলছি দেখো ব্যাপারটা, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যেটা এইভাবে প্রবাহিত হওয়ার কথা, কিন্তু পোলার ফ্রন্ট থিওরি অনুযায়ী বলছে ডায়ালেশন অফ এক্সিস বরাবর কি হবে, দুই দিক থেকে বায়ু প্রবাহিত হবে। একটা পূর্ব থেকে পশ্চিমে হবে, একটা পশ্চিম থেকে পূর্ব দিকে হবে। তবে তো এই বায়ুটা কোরিওলিস ফোর্সের প্রভাবে এদিকে ঢুকবে। কোন দিকে ঢুকবে, এই দিকে ঢুকবে, আর এই কোরিওলিস বলের প্রভাবে প্রভাবে এইদিকে ঢুকবে। ঠিক আছে, যত এইভাবে ধাক্কা দেবে, যত এইটাকে এই এই যে মাঝের যে স্লোপটা আছে বা ঢালটা, যেটা তোমার সীমানাটা আছে, সেই সীমানাটাকে যে যত বেশি বেঁকাতে পারবে, যত বেশি ভি শেপ হবে, তত বেশি কি হবে, তত বেশি তোমার তাড়াতাড়ি হচ্ছে কি তোমার সেই নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাত, সেই ঘূর্ণবাতটা সৃষ্টি হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। তাহলে ইনিশিয়াল স্টেজে কি হচ্ছে, দুই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। ২ নম্বর যে স্টেজ, সেই ২ নম্বর স্টেজে কি হবে না, সেকেন্ড স্টেজ বা আমরা দ্বিতীয় ধাপে বলতে পারি, সেকেন্ড স্টেজ খুব ভাইটাল। এই স্টেজে কি হবে না, এই স্টেজে যে ফ্রন্টটা থাকবে, সেই ফ্রন্টটা একটু বাঁকতেই হবে, বাঁক নিয়ে শুরু করবে। ঠিক আছে, বাঁক থাকবে, এইভাবে বায়ুগুলো এইদিকে ঢুকতে থাকবে, এইদিকের বায়ু এদিকে ঢুকতে থাকবে, এই দিকের বায়ু এদিকে যেতে থাকবে। কেন? এটা বললাম যে কোরিওলিস ফোর্সের জন্য। তার মানে এটা আস্তে আস্তে ভি শেপ পরিণত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে সাইক্লোজেনেসিস প্রক্রিয়া, সাইক্লোজেনেসিস মানে হচ্ছে সাইক্লোন সৃষ্টির যে তত্ত্ব, সেটাই কি হচ্ছে, সাইক্লোজেনেসিস। তাহলে সাইক্লোজেনেসিসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কখন শুরু হচ্ছে, আর এটা দেখো একটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে। এই যে ফ্রন্টটা একটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে না, এটাকেই বলা হচ্ছে ওয়েভ লাইক ফ্রন্ট। আমি আগের দিনে কোশ্চেনে দিয়েছিলাম কি, ওয়েভ লাইক ফ্রন্ট কোন পর্যায়ে সৃষ্টি হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়। ওয়েভ লাইক ফ্রন্ট কোথায় সৃষ্টি হচ্ছে না, দ্বিতীয় পর্যায়ে ঢেউ খেলানো সৃষ্টি হচ্ছে। এবং ভি শেপ, এটাকে আমরা ভি শেপ, যে ভি এর আকৃতি বলতে পারি, তাহলে ভি শেপ কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ভি শেপ এখানে পুরোপুরি তোমার সৃষ্টি হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি, এটাকে সাইক্লোজেনেসিসও বলা হয়। তাহলে এই পর্যায়টাকে কি বলা হচ্ছে, লিখে নাও, এটাকে বলা হচ্ছে সাইক্লোজেনেসিস পর্যায়ে, এটাকে বলা হয় সেকেন্ড স্টেজ। এই পর্যায়ে কিন্তু বৃষ্টিপাত হয় না। এই পর্যায়ে নর্মালি হচ্ছে কি, যে সাইক্লোন যে সৃষ্টি, যে সাইক্লোনটা সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। ৩ নম্বর যে স্টেজ দেখো, ৩ নম্বর স্টেজের অনেক কটা বৈশিষ্ট্য আছে। থার্ড যে স্টেজ আছে, থার্ড স্টেজে কি হচ্ছে, থার্ড স্টেজে নরমালি কি হয়, নরমালি পুরোপুরি ফুললি ডেভেলপড হয়ে যাচ্ছে। তাহলে ফুললি ডেভেলপড হয়ে যাচ্ছে, এটা কি, এটা ভি শেপ পরিণত হয়ে যাবে, এইভাবে ভি শেপ পরিণত হয়ে যাবে। কিন্তু ওক্লুশন হবে না কিন্তু, ঠিক আছে, এটা এইভাবে ভি শেপ পরিণত হয়ে যাবে, ওক্লুশন কিন্তু এখনো হবে না। ঠিক আছে, এইভাবে কোল্ড এয়ার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এখান দিয়ে ওয়ার্ম এয়ার যাবে, এদিক দিয়ে ওয়ার্ম এয়ার যাবে, এটা এইভাবে রোটেশনাল আকারে ঘুরতে থাকবে। তার মানে আইসো বার গুলো কি হবে, আইসো বার গুলো গোলাকার হতে থাকবে। তাহলে আমরা বৈশিষ্ট্যতে বলতে পারি, এগুলি মেন বৈশিষ্ট্য, এগুলি লেখা থাকো পরীক্ষাতে, এগুলি আসবে। আইসোবার গুলি গোলাকার হবে, আইসোবার গুলি গোলাকার হবে। ২ নম্বর কি হবে, ২ নম্বর মনে রাখবে যে এটা হচ্ছে পূর্ণ বিকশিত হবে। কোনটা পূর্ণ বিকশিত হবে, পূর্ণ বিকশিত হবে। ঠিক আছে, তারপরে কি হবে, এখানে এনাফ ময়েশ্চার থাকবে, তার মানে বাতাসে আর্দ্রতা থাকবে। তার ফলে কি হবে, একটা দীর্ঘ সময় ধরে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে হেভি তোমার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত হবে। এবং কিছু কিছু জায়গাতে তাৎক্ষণিকও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। কিন্তু টোটাল যদি এন্টায়ার আমরা দেখি, এন্টায়ার সমগ্র এক্সট্রাটপিক্যাল যে সাইক্লোনটি থাকবে, সেই এক্সট্রাটপিক্যাল যে সাইক্লোনটি ঝিরি ঝিরি আমাদের শীতকালে যে নিম্নচাপে যেরকম বৃষ্টিপাত হয়, এক্সট্রাটপিক্যাল সাইক্লোন, সেই সাইক্লোনে সেই ধরনের তোমার ঝিরি ঝিরি বৃষ্টিপাত হবে। হয়েছে? তাহলে থার্ড স্টেজের এই ৩ টে মনে রাখবে, যে পূর্ণ বিকশিত হবে, বৃষ্টিপাত হবে, ঝিরি বৃষ্টিপাত হবে। তারপর হচ্ছে কোথাও হচ্ছে গিয়ে বেশি বৃষ্টি হবে, বেশি বৃষ্টিপাত হবে। আর কোথাও দেখা যাবে স্নোফল হবে, অনেক কিছু বৈশিষ্ট্য, স্নোফল হবে বা হেলস্টর্মও হতে পারে, মানে শিলাবৃষ্টি হতে পারে। তাহলে কি পেলাম, গোলাকার পূর্ণ বিকশিত বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত, স্নোফল, তার সাথে আমরা পেলাম হেলস্টর্ম, তার মানে শিলাবৃষ্টিও হতে পারে। তাহলে এটা গেল ৩ নম্বর স্টেজ। ৪ নম্বর নরমাল স্টেজে আমরা কি পাবো, ৪ নম্বর ফোর্থ স্টেজ।
4 নাম্বার বা চতুর্থ ধাপে কি পাবো? চতুর্থ ধাপে যেটা পাবো সেটা হচ্ছে কি যে ওয়ার্ম সেক্টরটা, এই যে এত গ্যাপটা, এই গ্যাপটা আস্তে, আস্তে কি হবে স্লো ডাউন হয়ে আসবে। এই গ্যাপটা আস্তে, আস্তে, আস্তে সংকুচিত হয়ে থাকবে। তার মানে কোল্ড এয়ার আস্তে, আস্তে কি ইনভেড করতে থাকবে। কিন্তু ওক্লুশন কিন্তু এখনো শুরু হবে না। এখনো বৃষ্টিপাত চলতে থাকবে। এই যে দুটো ফ্রন্ট, এই যে মাঝের যে দুটো গ্যাপ, ঠিক আছে? এই গ্যাপটা আস্তে, আস্তে সংকুচিত হতে থাকবে। যত সংকুচিত হবে তত তো ওক্লুডেড ফ্রন্টটা সৃষ্টি হবে। ঠিক আছে? এই যে মাঝখানের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আরো কি হবে ফোর্থ স্টেজে এই গ্যাপটা খুব কাছাকাছি চলে আসবে। এইভাবে এই গ্যাপটা ফোর্থ স্টেজে কি হবে? এই গ্যাপটা আস্তে, 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 আস্তে এইভাবে কাছাকাছি চলে আসবে। এবং কি হবে? এখন তখনও কিন্তু আস্তে, আস্তে এইভাবে বৃষ্টিপাত হতে থাকবে। এটাকে হলো ফোর্থ স্টেজ বলা হয়। এবং এই যে লাস্টের আগে যেটা আছে ফিফথ স্টেজ যেটা আছে ফোর্থ স্টেজে সেরকম বৈশিষ্ট্য নেই। পঞ্চম যে পর্যায় আছে, ফিফথ স্টেজ যেটা আছে, সেই ফিফথ স্টেজে আমরা কি বৈশিষ্ট্য পাবো? না মনে রাখবে এখানে অক্লুশন পর্যায় শুরু হয়ে যাবে। এটাই আসল ওক্লুশন পর্যায় বা ওক্লুশন পর্যায় মানে আমরা জানি যে পর্যায়ে শীতল বায়ু বা শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে অধিগ্রহণ করে বা ইনভেড করে। ঠিক আছে? এটাকে বলা হয় ওক্লুশন। এবং যে প্রক্রিয়ার দ্বারা একটা নতুন সীমান্তের সৃষ্টি হয় সেই সীমান্তটাকে আমরা বলবো ওক্লুডেড ফ্রন্ট। ঠিক আছে? সেটাকে আমরা বলছি ওক্লুডেড ফ্রন্ট। এবং লাস্ট ফেজ তাহলে ৫ নাম্বারে কি হচ্ছে ওক্লুশন। এগুলো মানে এখানেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ওক্লুশন পর্যায়। তাহলে যদি বলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কোন পর্যায়টা ওক্লুশন? এটা অবশ্যই পোলার ফ্রন্ট থিওরি অনুযায়ী। আমরা অল ওভার যে ওয়ার্লড আছে সেই অল ওভার ওয়ার্লড এ কিন্তু এই তোমার যে তত্ত্বটি আছে পোলার ফ্রন্ট যে তত্ত্ব সেই পোলার ফ্রন্ট তত্ত্বটিকে একসেপ্ট করা হয়েছে। আমি এই তত্ত্বটি এখন তোমাদেরকে পড়াচ্ছি। সেই তত্ত্বটি কিন্তু একসেপ্ট করা হয়েছে। এবং লাস্ট পর্যায়ে কি হবে? লাস্ট পর্যায়ে বলা হচ্ছে যে সিক্সথ যে পর্যায়, যে ষষ্ঠ যে পর্যায়, সেই ষষ্ঠ পর্যায়ে নরমালি কি হয়? নরমালি ফ্রন্ট অবলুপ্ত হয়ে যায় এবং উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় এবং এটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ এবং নিচের দিয়ে হচ্ছে গিয়ে তোমার এইভাবে গরম বাতাস প্রবাহিত হয়। যে নরমাল কন্ডিশন সেই নরমাল কন্ডিশন। আমি এখানে বই থেকে আমি একবার ছবিটা দেখিয়ে দিই, যদি ট্যাবে আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রসেসটা পুরো। এইখানে দেখো ব্যাপারটা যেটা দেখা যায় ওক্লুশন 3D তে, এটা তো সারফেসে দেখানো হয়েছে। লাল হচ্ছে গিয়ে তোমার লালটা এটা হচ্ছে উষ্ণ বায়ু উপর দিকে উঠছে। এই দিক থেকে শীতল বায়ু। এই যে তোমার মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওক্লুডেড ফ্রন্ট। এইভাবে দেখো এই এয়ারটা আস্তে, আস্তে উপর দিকে উঠছে। এই এয়ারটাও হচ্ছে গিয়ে তোমার ওই দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই যে উপর দিকে উঠছে এবং এই যে বাঁকা যে প্রবাহিত হয়েছে, এই বাঁকা মানে এটা হচ্ছে কোরিওলিস ফোর্স এর জন্য এইদিকে যাচ্ছে, এটা এইদিকে আসছে। দেখো এদিকেরটা ঢুকে আছে, এদিকেরটা ওই দিকে চলে গেছে। এদিকেরটা কি এদিকে ঢুকে আছে, ওই দিকেরটা ওই সাইডে চলে গেছে। তার মানে এদিকে কোরিওলিস ফোর্স ঠেলছে, ওদিক থেকে কোরিওলিস ফোর্স এ ঠেলছে এদিকে, এ ঠেলছে এদিকে। তার ফলেই তো এই ফ্রন্টোজেনেসিস সৃষ্টি হয়। ফ্রন্ট সৃষ্টি হয় এবং তারপরে সাইক্লোজেনেসিস হয়। তার ফলে এই যে 3D যে ডায়াগ্রাম সেই 3D ডায়াগ্রামে এইভাবে দেখানো হয়েছে। এটা ওক্লুশনের যে পর্যায়টা সেই পর্যায়টা দেখানো হয়েছে। ঠিক আছে? তার আমি বইয়ে একটু দেখাই তোমাদেরকে। দাঁড়াও দেখে নি একটু খুঁজি। হ্যাঁ, এই যে 6টা পর্যায় দেখো এই ইংরেজি বইটাতে আছে, দেখো এখানে দেওয়া। এই যে দিস ইজ দ্য ফার্স্ট পর্যায়। এদিক থেকে দুটো বায়ু প্রবাহিত হয়েছে। এখানে দেখো কি হচ্ছে? এখানে যে তোমার ফরমেশন হচ্ছে ওয়েভ লাইক। এখানে ভি শেপ পুরোপুরি ফরমেশন তৈরি হয়ে গেছে। এখানে থার্ড ফেজ যেটা ম্যাচিউর ফেজ বা পরিণত পর্যায় বলা হয়, যেখানে গ্রাজুয়ালি বৃষ্টিপাত হয়। এই যে এই পর্যায়ে কি হয়েছে দেখো, দুটোর মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আস্তে আস্তে এখানে কমে আসছে। এখানে গ্যাপ আরো কমে গেছে। এই আগের অংশে কি হয়েছে অক্লুডেড ফ্রন্ট, এদিকে ডট ডট দেওয়া যেটা, এটা পুরোপুরি অক্লুডেড ফ্রন্ট আছে এবং এখানে অক্লুডেড ফ্রন্ট সম্পূর্ণরূপে বিলুপ্তি পেয়ে গেছে এবং দুটো আলাদা দিকে দুটো বায়ু প্রবাহিত এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে। মাঝখানে যেটা আছে সেটা স্টেশনারি ফ্রন্ট আছে। ঠিক আছে? এটা গেল হচ্ছে কি তোমার যে পোলার যে ফ্রন্ট থিওরি আছে সেই পোলার ফ্রন্ট থিওরি। তোমাদের বেরোক্লিনিক যে থিওরি ওয়েব থিওরি আছে সেটা তোমাদের সিলেবাসে নেই। জাস্ট বেরোক্লিনিক থিওরি কিসের ব্যাখ্যা করে মনে রাখবে যে বেরোক্লিনিক থিওরি বা বেরোক্লিনিক ওয়েব থিওরি আছে, সেটাও কিন্তু এক্সোট্রপিক্যাল যে সাইক্লোন সেই এক্সোট্রপিক্যাল সাইক্লোনের ব্যাখ্যা করে। এখন ট্রপিক্যাল সাইক্লোনে যাওয়ার আগে আমি তোমাদের এখানে প্রতিপক ঘূর্ণবাদের কিছু বৈশিষ্ট্য বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক ঘূর্ণবাদ এগুলো পরীক্ষাতে আসে। আমরা জানি প্রতিপক ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়, মাঝে একটি হাই প্রেসার থাকে। সেই হাই প্রেসার থেকে চারিদিকে বায়ুগুলো এইভাবে ছড়িয়ে যায় চারিদিকে আস্তে আস্তে বায়ুগুলো ছড়িয়ে যায়। এখন একটা জিনিস মনে রাখবে যে ঘূর্ণবাতের ক্ষেত্রে কি থাকে, ভেতরে লো প্রেসার থাকে। যেখানেই লো প্রেসার থাকবে, ঠিক আছে, যেখানে লো প্রেসার থাকবে সেখানে
বায়ু প্রবাহটা যদি এটা 0 ডিগ্রি হয়, এটা নর্থ হয়, এটা সাউথ হয়, ঠিক আছে? মানে যদি লো প্রেশার থাকে, ভেতরে যদি লো প্রেশার থাকে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এদিকে হবে। কোন দিকে হবে? ঘুরবে এদিকে হবে। এবং এদিকে দক্ষিণ গোলার্ধে কোন দিকে হবে? ক্লকওয়াইজ হবে। এটা যদি লো প্রেশার থাকে, ঠিক আছে? যদি হাই প্রেশার থাকে তাহলে কি হবে? যদি হাই প্রেশার থাকে দুদিকে, তখন কি হবে? উত্তর গোলার্ধে এই দিকে ঘুরবে। ডান দিকে ঘড়ির কাঁটার দিকে, এবং এদিকে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হবে। এটুকু মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে দেখো প্রতিপ ঘূর্ণবাত কি? অ্যাকচুয়ালি অ্যান্টিসাইক্লোন। অ্যান্টিসাইক্লোন কথাটি এফ ফ্রান্সিস গেলটন 1861 এ প্রথম ব্যবহার করেন। 1861 এ প্রথম কিন্তু এই অ্যান্টিসাইক্লোন কথাটি ব্যবহার করেন। অ্যান্টিসাইক্লোন মানে হচ্ছে কি, যেখানে তোমার কোনো একটি অঞ্চলে, সার্টেন একটি অঞ্চলে যদি হাই প্রেশার থাকে, সেই হাই প্রেশার হচ্ছে গিয়ে, হাই প্রেশার থেকে বায়ুগুলো যখন চারিদিকে ডাইভার্ট হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে প্রতিপ ঘূর্ণবাত বলি। এখন এই প্রতিপ ঘূর্ণবাত নরমালি মিড ল্যাটিটিউড বা যেগুলো শীতল বা ঠান্ডা যে সমস্ত অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতেই দেখা যায়। ইকুইটোরিয়াল বা ট্রপিক্যাল যে এরিয়া আছে, সেই ট্রপিক্যাল এরিয়াতে তুমি এরকম প্রতিপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লোন তুমি কিন্তু দেখতে পাবে না। এর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তাহলে প্রথম বৈশিষ্ট্য মনে রাখবে যে হাই প্রেশার থাকবে। আর এগুলো শেপ, এগুলো নরমালি গোলাকার থেকে, সার্কুলার থেকে ভি শেপ আকৃতির হতে পারে। আমি জাস্ট বলে যাচ্ছি। 2 নম্বর কি? 2 নম্বর মনে রাখবে যে এখানে তোমার হচ্ছে গিয়ে যে একটা বিশাল অঞ্চল জুড়ে, ঠিক আছে? বিশাল অঞ্চল জুড়ে কি এই যে প্রতিপ ঘূর্ণবাতের যে ব্যাপারটি, সেই প্রতিপ ঘূর্ণবাতের ব্যাপারটি কিন্তু দেখা যায়। 3 নম্বর মনে রাখবে যে এর যে অ্যান্টিসাইক্লোনের যে ট্র্যাকটা আছে, সেই পথটা সেটা পরিবর্তনশীল। তার মানে কি? সেটা প্রত্যাশিত নয় কিন্তু। এবং হচ্ছে গিয়ে সেই পথটা প্রত্যাশিত নয়, এবং তার সাথে সে কোন দিকে যাবে, ঠিক আছে? সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত নয়। তার মানে ইংরেজিতে আমরা বলতে পারি যে সাইক্লোনের যে পাথটি আছে বা ট্র্যাকটি আছে, সেই ট্র্যাকটি হচ্ছে হাইলি ভেরিয়েবল, মানে খুবই পরিবর্তনশীল, এবং আনপ্রেডিক্টেবল, মানে সেই পথটিকে আমরা পূর্বানুমান করতে পারি না, বা কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারবো না। হয়েছে? যদি আমরা এক্ষেত্রে যদি আমরা প্রেসারের পার্থক্য দেখি, তাহলে বাইরের থেকে ভিতর, মানে পেরিফেরাল, যদি ভেতর কেন্দ্র হয়, এগুলো হচ্ছে আইসোবার, এগুলো হচ্ছে আইসোবার, তাহলে ভেতরে কি হবে? যদি আমরা ভেতরে থাকি, তাহলে ভেতরে চাপ বেশি থাকবে, বাইরের দিকে চাপ কম থাকবে। এই ভেতরে এবং বাইরের চাপের পার্থক্য প্রায় 30 থেকে 35 এমবি পর্যন্ত হতে পারে। তার মানে যদি এখানে 1060 হয়, এখানে 1060 হয়, তাহলে এখানে 1090 প্রেসার হবে। কি হবে? 30 এর পার্থক্য হবে, 30 থেকে 35। তার মানে প্রেসার গ্রেডিয়েন্ট বেশি হবে। যত প্রেসার গ্রেডিয়েন্ট বেশি হবে, তত বায়ু প্রবাহ বেশি হবে। তাই জন্য এখান থেকে বায়ুগুলো খুব দ্রুত ছড়িয়ে যেতে থাকবে। ঠিক আছে? যেহেতু তোমার এখানে হাই প্রেসার থাকবে, সেহেতু প্রতিপ ঘূর্ণবাত কিন্তু কোন দিকে যাবে? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে তোমার হচ্ছে কি ক্লকওয়াইজ যাবে, এবং তোমার হচ্ছে গিয়ে সরি, উত্তর গোলার্ধে তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ, উত্তর গোলার্ধে তোমার ক্লকওয়াইজ ডাইরেকশন হবে, এবং হচ্ছে গিয়ে এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশন তোমার হচ্ছে গিয়ে সাউদার্নে, দক্ষিণ গোলার্ধে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে? আর এখানে যে সমস্ত জিনিসগুলো মনে রাখতে, উইন্ড সিস্টেম দেখো, প্রতিপ ঘূর্ণবাত নরমালি বৃষ্টি ঘটায় না। প্রতিপ ঘূর্ণবাত আমরা কি জানি? নরমালি বৃষ্টি ঘটায় না, কিন্তু মাঝে মাঝে যদি প্রতিপ ঘূর্ণবাত যে অঞ্চলটিতে আছে, সেই অঞ্চলটিতে যদি ওশিয়ান থাকে, মানে সমুদ্র থাকে, ধরো স্থলভাগ আছে, স্থলভাগের মাঝে এরকম তোমার হচ্ছে কি এরকম স্থলভাগ আছে, এখানে ওশিয়ান আছে। এখন এখান জুড়ে হচ্ছে কি তোমার বিশাল অঞ্চল জুড়ে প্রতিপ ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, এবং খানিকটা পোর্শন যদি তোমার সমুদ্রে থাকে বা সি লেভেলের টাচে থাকে, তখন কি হবে? এখান থেকে ওয়ার্ম এয়ার উপর দিকে উঠবে, ওয়ার্ম এয়ার উপর দিকে উঠবে, এবং কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত ঘটাবে। তার মানে এমনটা নয় যে প্রতিপ ঘূর্ণবাত বৃষ্টি ঘটায় না। নর্মালি প্রতিপ ঘূর্ণবাত বৃষ্টি ঘটায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার কিন্তু প্রতিপ ঘূর্ণবাত উম বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। যেহেতু বেশিরভাগ সময় বৃষ্টিপাত ঘটায় না, তাই জন্য প্রতিপ ঘূর্ণবাতকে একটি নাম দেওয়া হয়েছে রেনলেস ওয়েদার। কি বলা হয়? রেনলেস ওয়েদার বা রেনলেস কন্ডিশনও বলা হয়। এটা মনে রাখবে। তো রেনলেস কন্ডিশন কিসের সাথে যুক্ত? রেনলেস কন্ডিশন প্রতিপ ঘূর্ণবাতের সাথে যুক্ত। কিন্তু এমনটা আমি কি বললাম, কিন্তু এমনটা নয় যে সবসময় বৃষ্টি হবে না, খানিক কিছু কিছু সময় বৃষ্টি হতে পারে, সেটা উইন্ড কন্ডিশনের ক্ষেত্রে। শেপের সাইজ আমি বললাম যেগুলো প্রচুর পরিমাণে হয়, নরমালি 9000 কিলোমিটার পর্যন্ত। বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা পোলার এরিয়ার গুলোতে দেখি, তাহলে প্রায় 9000 কিলোমিটার পর্যন্ত এদের ডায়ামিটার হয়, এদের ব্যাস হয়। ঠিক আছে? উইন্ড সিস্টেম কিরকম হয়? দেখো, উইন্ড সিস্টেম এটা কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস। উইন্ড সিস্টেম মানে বায়ুর যে বিকাশ, উইন্ড সিস্টেম এখানে ফুললি ডেভেলপড নয়। তার মানে শুধুমাত্র বায়ু ছড়িয়ে যাচ্ছে, এখানে বায়ুর কোনো ভার্টিক্যাল মুভমেন্ট দেখা না যায় না। উইন্ড সিস্টেম আমরা বলতে কি বুঝি? যেখানে বায়ুর হরাইজন্টাল মুভমেন্ট থাকবে, যেখানে ভার্টিক্যাল মুভমেন্ট থাকবে, যেখানে বায়ু উপর দিকে উঠবে,
ঠিক আছে? নির্দিষ্ট একটা দিক থাকবে, কিন্তু এর কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। যেহেতু নির্দিষ্ট কোনো কিছু নেই, শুধুমাত্র কোনো একটা দিকে নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই, এদিক থেকে যাচ্ছে, ওদিক থেকে যাচ্ছে। তাই জন্যে কি হবে? তাই জন্যে এই উইন্ড সিস্টেমটা এখানে কিন্তু ফুললি ডেভেলপডলি আমরা বলতে পারি না যে এখানে ফুললি কিন্তু ডেভেলপড নয়। ঠিক আছে? আ মাঝখানে যদি আমরা দেখি যে হাই প্রেশার যে অঞ্চলটা উইন্ড সিস্টেমে যদি অন্তর্ভুক্ত করি, তাহলে মাঝখানের যে অঞ্চলটা, সেই অঞ্চলটা হচ্ছে গিয়ে নরমালি খুব একটা যে বায়ুর যে প্রবাহ, সেইরকম বায়ুর একটা খুব একটা প্রবাহ নরমালি থাকে না। বায়ুর যে তোমার হচ্ছে যে ভেলোসিটি, বেগও কিন্তু সেই এই বিশাল অঞ্চল জুড়ে সেইভাবে থাকে না। ঠিক আছে? টেম্পারেচার কি হবে? না, আমরা জানি টেম্পারেচার নরমালি তো স্যার শীতল এরিয়াতে হয় বা ঠান্ডা এরিয়াতে হয়। তাহলে নরমালি যদি হাই প্রেশার, তাহলে হাই প্রেশার থাকলে হচ্ছে গিয়ে তোমার বিশাল অঞ্চল জুড়ে যদি থাকে, তাহলে নরমালি শীতল কন্ডিশনেই হয় বা ঠান্ডা থাকে। এই কটা জিনিস মনে রাখলে হবে। তাহলে কি জিনিস তোমাদের এখানে মনে রাখতে হচ্ছে? না স্যার, মনে রাখতে হবে যে হচ্ছে গিয়ে তোমার যে শেপ কিরকম হতে পারে, গোলাকার থেকে আকৃতির হতে পারে, বিশাল অঞ্চল জুড়ে থাকে, এর পাথ প্রেডিক্টেবল নয়, এর বায়ু সিস্টেম তোমার হচ্ছে গিয়ে ফুললি ডেভেলপড হয়নি, ওয়েদার কন্ডিশন কিরকম, না নরমালি পরিষ্কার থাকে, কিন্তু কখনো কখনো বৃষ্টিপাত দেখা যায়। কখন দেখা যায় বৃষ্টিপাত, সেটার কথাটা বললাম। ঠিক আছে? টেম্পারেচার কি? টেম্পারেচার নরমালি শীতল থাকে বা টেম্পারেচার ঠান্ডায় থাকে। এগুলো গেল হচ্ছে প্রতিপ ঘূর্ণিপাতের যে নরমাল যে বৈশিষ্ট্য, সেই নরমাল বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসবো যে ট্রপিক্যাল যে সাইক্লোন গুলো আছে, সেই ট্রপিক্যাল সাইক্লোন মানে ক্রান্তীয় যে ঘূর্ণিঝড় আছে, সেই ক্রান্তীয় ঘূর্ণিঝড়। দেখো এটা কিন্তু ভাইটাল, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে ক্রান্তীয় ঘূর্ণিঝড় নিয়ে। ঠিক আছে? তাহলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় মনে রাখবে নরমালি আমাদের যে এক্সটেনশন আছে ট্রপিক্যাল যে সাইক্লোন গুলো, মানে আমাদের তোমার হচ্ছে গিয়ে নরমালি ট্রপিক্যাল সাইক্লোন মনে রাখবে যে নরমালি আমাদের যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে ট্রপিক্যাল সাইক্লোন দেখা যায় না। নরমালি 0 থেকে 5 এর মধ্যে কোনো ট্রপিক্যাল সাইক্লোনই দেখা যায় না। কারণ এখানে কোরিওলিস ফোর্স সেইভাবে নেই। ঠিক আছে? বায়ুটাকে তো ঘুরতে হবে। বায়ুটা ঘোরার দায়িত্ব কার? ঘোরানোর দায়িত্ব কার? বায়ুটাকে ঘোরানোর দায়িত্ব হচ্ছে গিয়ে তোমার কোরিওলিস ফোর্সের। কোরিওলিস ফোর্স ঘোরায়। কিভাবে ঘোরায়? এটা দেখবে একটা লেকচার ভিডিও আছে। তোমার কোরিওলিস ফোর্স, প্রেসার গ্রেডিয়েন্ট, ওটা একটু ভালো করে দেখে নেবে। তাহলেই বুঝতে পারবে। কিভাবে রোটেশন হয়। একটা সেন্টার আছে লো প্রেসার। ঠিক আছে? এখন তুমি যদি এটা লো প্রেসার সেন্টার আছে। ঠিক আছে? লো প্রেসার সেন্টার। এই যদি এদিক থেকে আসে, 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 তাহলে কি প্রত্যেকটা কি হবে? এই দিক থেকে এসে এদিক ঘুরে যাবে। এই দিক থেকে এসে এদিক ঘুরে যাবে। ডান দিকে ঘুরে যাবে। প্রত্যেকটা আমি তোমার বলছি উত্তর গোলার্ধের কথা বলছি। এই দিক থেকে এসে ডান দিকে ঘুরে যাবে। এই দিক থেকে এসে ডান দিকে ঘুরে যাবে। তাহলে একটা এইভাবে সার্কুলার মোশন হচ্ছে না? এইভাবে সার্কুলার মোশন হচ্ছে না? এইভাবে সার্কুলার মোশন হচ্ছে না? এভাবে সার্কুলার মোশন হচ্ছে না? এইভাবে সার্কুলার মোশন হচ্ছে না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে পরিণত হচ্ছে দেখো। প্রত্যেকটি বায়ু যদি একটি বায়ুর মাস আসছে এদিকে ঘুরে যাচ্ছে। এই আসছে এইভাবে অনেক তো থাকবে, অনেক বায়ু প্রবাহ থাকবে। তখন কি হয়? বায়ু যে পুরোপুরি এরকম ভাবে একটা রোটেশন এইভাবে একটা ঘুরতে থাকে। সুতরাং এইভাবে ঘোরানোর জন্য কি প্রয়োজন? এইভাবে ঘোরানোর জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোরিওলিস ফোর্স। যে কোরিওলিস ফোর্স 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ এবং সাউথ এর মধ্যে দেখা যায় না। হ্যাঁ, 5 থেকে 8 এর মধ্যেও কিন্তু সেইভাবে দেখা যায় না। 5 থেকে 8 ডিগ্রি বোথ নর্থ এবং সাউথ, সেই নর্থ এবং সাউথ এর মধ্যেও কিন্তু দেখা যায় না। ঠিক আছে? মেইনলি আমরা যেহেতু ৮ এর পথ দেখা যায়, মাঝে, মাঝে ৫ এর ৬, ৭ এর দেখা যায়। ওইজন্য আমরা এক্সটেনশন হিসেবে ধরে নিই যে ৫ ডিগ্রি থেকে যে ২০ ডিগ্রি বোথ নর্থ এবং সাউথ যে ল্যাটিটিউড আছে, সেই ল্যাটিটিউড এর মধ্যেই যে ট্রপিক্যাল যে সাইক্লোন গুলো বা ক্রান্তীয় যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো আছে, সেই ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো সেই অঞ্চল বরাবর দেখা যায়। তাহলে মনে রাখবে যে কোন অঞ্চল বরাবর দেখা যাচ্ছে। মনে রাখবে ৫ থেকে নরমালি কত বললাম? ৫ থেকে ২০ ডিগ্রি। এবারে মাঝে মধ্যে গ্রীষ্মের সময় কি হয়? এই ৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি নর্থ এবং সাউথ, এবারে যেটা দক্ষিণ গোলার্ধে যদি যখন সামার থাকবে তখন সেটা এগিয়ে যাবে, বা উত্তর গোলার্ধে যখন সামার থাকবে তখন এগিয়ে যাবে। কিন্তু যদি পরীক্ষাতে আসে যে কত ডিগ্রি অক্ষাংশীয় বিস্তার, ট্রপিক্যাল সাইক্লোনের অক্ষাংশীয় বিস্তার কত? না স্যার, ৫ ডিগ্রি থেকে কত করবে? ২০ ডিগ্রি নর্থ এবং সাউথ ল্যাটিটিউড এই অক্ষাংশের মধ্যে। সামার কি আসবে না উইন্টার আসবে সেটা পরের ব্যাপার। ৫ থেকে ২০ র মধ্যে দেখা যায়। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, ইন্টার টপিক্যাল যে কনভার্জেন্স জোন আইটিসি, ইন্টার টপিক্যাল যে কনভার্জেন্স জোন আছে সেই জোনের মধ্যেই দেখা যায়। ঠিক আছে? তাহলে এবং বৈশিষ্ট্যগুলো পরপর একরকম এক, এক করে বলে যাচ্ছি এই ট্রপিক্যালের কি এই সাইক্লোন গুলোর কি বৈশিষ্ট্য। তারপর আমরা যাবো এর গঠনে যাবো। কোথায় বৃষ্টিপাত বেশি হয়, কোথায় বৃষ্টিপাত কম হয়, এগুলো নিয়ে অনেক সময় কোর্স প্রি কন্ডিশন।
কিছু শর্ত আছে, সেই শর্ত থাকলে তবেই কিন্তু ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হবে। সেই শর্তগুলো নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে। যে বলে দেবে কোনটা শর্ত নয় বা কোনটা শর্ত এরকম করে বলে দেবে। এইবারে দেখো নরমালি কি হচ্ছে, নরমালি আমরা যখন ট্রপিক্যাল সাইক্লোনের বৈশিষ্ট্য পড়ব, ১ম বৈশিষ্ট্য তাহলে এটা বললাম যে ৫ থেকে ২০ ডিগ্রি নর্থ এবং সাউথ এর মধ্যে দেখা যাচ্ছে। ২ নম্বর মনে রাখবে যে এর যে ১ম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি তোমার এর পূর্ব থেকে পশ্চিমে এটা মুভ করে। দেখবে আমাদের যেগুলো ঘূর্ণিঝড় পূর্ব থেকে পশ্চিমে মুভ করে। কেন পূর্ব থেকে পশ্চিমে মুভ করে? আমরা দেখেছি যে বঙ্গোপসাগরও তৈরি হয়, দিয়ে কখনো উড়িষ্যার দিকে চলে আসে। তার মানে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, কখনো চেন্নাইয়ের দিকে চলে আসছে, কখনো আমাদের বেঙ্গলের দিকে আসছে, কখনো সুন্দরবনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? এগুলো কেন হচ্ছে? পূর্ব থেকে পশ্চিমের দিকে কেন হচ্ছে? এটাও তোমাদেরকে কেউ না কেউ জিজ্ঞাসা করতে পারে। যেগুলোর মুভমেন্ট কেন পূর্ব থেকে পশ্চিমের দিকে আছে? বলবে স্যার আমাদের যদি আমরা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা আমাদের আছে, তার মাঝে কি আছে? এখানে আছে তোমার হচ্ছে গিয়ে সাবট্রপিক্যাল যে আছে আ এখানে আছে গিয়ে আ এখানে আছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এখানে আছে মকরীয় উচ্চচাপ বলয়। সুতরাং এই অঞ্চল থেকে বায়ুপ্রবাহ এই দিক থেকে প্রবাহিত হয়। আমরা জানি এই দিক থেকে প্রবাহিত হয়। তার মানে পূর্ব দিক থেকে বায়ু এই বাণিজ্য বায়ু বলা হয়। তাহলে এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে, তার মানে ও কোন দিক থেকে আসছে? পূব দিক থেকে আসছে। ট্রেড বায়ু উত্তর-পূর্ব দিক থেকে আসে আমরা জানি। তাই তো? উত্তর-পূর্ব দিক থেকে উত্তর গোলার্ধের কথা বলছি। তাহলে উত্তর-পূর্ব দিক থেকে যখন আসছে তার মানে কি? এই যে ফরমেশন হচ্ছে যে সাইক্লোন গুলো ফরমেশন হচ্ছে সেগুলো কোন দিকে যাবে? সেগুলোও আস্তে, আস্তে ওর সাথে ওই বায়ু প্রবাহের সাথে তাল মিলিয়ে কোন দিকে যাবে? পূর্ব থেকে পশ্চিমে। সেইজন্য বললাম যে ইন্টারটপিক্যাল যে কনভার্জেন্স জোন আছে সেই ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোনস কেন এইগুলো সৃষ্টির পক্ষে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আইটিসি জেট যেগুলো বায়ুগুলো আসছে সেগুলো অপেক্ষাকৃত উষ্ণ বায়ু আসছে। এদিক থেকে সরি শীতল বায়ু আসছে। আর এদিক থেকে কি উষ্ণ বায়ু আসছে। তার ফলে কোলাইড হচ্ছে। কোলাইডের হওয়ার ফলেই কিন্তু এইভাবে চক্রাকারে কিসের? ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। এটা ২ নাম্বার বৈশিষ্ট্য গেল। ৩ নাম্বার মনে রাখবে যে এই ধরনের যে তোমার ঘূর্ণিঝড়গুলো সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু বিধ্বংসী হয়। আমরা জানি, ঠিক আছে? হ্যারিকেন বলো বা আমাদের এখানে বিভিন্ন যেমন সেই আইলা হয়েছিল বা ১৯৯৯ সালে যে উড়িষ্যাতে যে তোমার বিধ্বংসী যে তোমার যে ঘূর্ণিঝড় হয়েছিল, ঠিক আছে? সেইগুলো হচ্ছে প্রচুর বিধ্বংসী হয়, প্রচুর ক্ষতি তোমার করে থাকে। আর এগুলোর বায়ুর উইন্ড স্পিড কত হতে হবে একটা ঘূর্ণিঝড় হতে গেলে ৬৪ নটিক্যাল মাইল হতে হবে। কত? ৬৪ নটিক্যাল মাইল। বিফোর্ড স্কেলে কত হবে? ৬৪ নটিক্যাল মাইল না হলে তখন সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলব না। ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এইবারে আমরা আসবো প্রিকন্ডিশন। ঠিক আছে? প্রিকন্ডিশন আরো কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো একবার বই থেকে দেখে নেবে। ওগুলো আর আমি সময় নষ্ট করছি না। এবার আছে প্রিকন্ডিশন শর্ত। দেখো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। প্রিকন্ডিশন শর্ত মানে কি ১ম শর্ত কি লাগবে? না সি সারফেস টেম্পারেচার। সি সারফেস টেম্পারেচার এটাকে এসএসটি বলা হয়। এটা মিনিমাম ২৭ ডিগ্রি হতে হবে বা কিছু বইয়ে দেখবে ২৬ ডিগ্রির বেশি হতে হবে। এরকম লেখা আছে। নরমালি ২৭ ডিগ্রি হতে হবেই। ২৭ ডিগ্রি ছাড়া কিন্তু ভেপার কিন্তু হবে না। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প লাগে। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প হতে গেলে ২৭ ডিগ্রি সি সারফেস টেম্পারেচার ২৭ ডিগ্রি হতে হবে। ২ নাম্বার হচ্ছে গিয়ে জলীয় বাষ্পের যোগান থাকতে হবে। ৩ নাম্বার হচ্ছে কোরিওলিস বল। কি? কোরিওলিস ফোর্স। এগুলো মনে রাখবে একটা পর একটা। কোরিওলিস, কোরিওলিস বল থাকতে হবে। হয়েছে? তারপরে হচ্ছে গিয়ে আপার এয়ারে হচ্ছে গিয়ে ডাইভারজেন্স থাকতে হবে। তার মানে কি? এই আমাদের সারফেস আছে। ঠিক আছে? আপার এয়ার যদি ডাইভারজেন্স থাকে, এখান থেকে বায়ু যদি বেরিয়ে যায়, এখান থেকে যদি ওপরে কি হয়? আমরা জানি যেখানে নিম্নচাপ থাকে তার উপরে কি হয়? উচ্চচাপ থাকে। এটা দেখবে আমি যখন বায়ুর ক্লাস করেছিলাম প্রেসারে সেখানে আছে। এখান থেকে যদি বায়ুর ডাইভারজেন্স হয় ভূপৃষ্ঠ থেকে ৯ থেকে ১০ কিলোমিটার উপরে, তাহলে কি হবে? এটা একটা সাক করবে, টেনে তুলবে। এখানের বায়ুটাকে কি করবে? টেনে তুলবে। কারণ এখান থেকে কি হচ্ছে? এখান থেকে বায়ু চারদিকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে। এখান থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে তার মানে কি? তার মানে হচ্ছে কি এর নিচের বায়ুকে সাক করবে মানে টেনে তুলবে। টেনে তুললেই কি হবে? টেনে তুললে এই প্রসেসটা কন্টিনিউ হবে। তার মানে আপার এয়ার অবশ্যই ডাইভারজেন্স থাকতে হবে। ঠিক আছে? আপার এয়ার ডাইভারজেন্স থাকতে হবে। তাহলে আমি এখানে লিখছি আপার এয়ার ডাইভারজেন্স থাকতে হবে। আপার এয়ার ডাইভারজেন্স এর ফলে এই যে যদি সি সারফেস থাকে এখানে সেই এখানে জলীয় বাষ্প উপরের দিকে উঠবে। তাহলে কি লিখবে? আপার এয়ার ডাইভারজেন্স লিখবে।
আমি সংক্ষেপে লিখলাম আপার এয়ার ডাইভারজেন্স। তাহলে কি থাকতে হবে? আপার এয়ার ডাইভারজেন্স থাকতে হবে। তারপরে হচ্ছে জোনটি যেখানে সৃষ্টি হবে সেটি আইটিসি মানে ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোনের মধ্যে অবস্থিত হতে হবে। আইটিসি ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোনের মধ্যে অবশ্যই কিন্তু অবস্থিত হতে হবে। তারপরে বলবে যে প্রি এক্সিস্টিং উইক ট্রপিক্যাল ডিস্টারবেন্স থাকতে হবে। তার মানে আগেই কিছুদিন আগেই হয়তো নিম্নচাপ কন্ডিশন সৃষ্টি হয়েছিল আরকি। সেই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে ওগুলোকে ট্রিগার করে। ট্রিগার মানে কি বন্দুকের যেমন ট্রিগার দাবালে গুলিটা বেরিয়ে যায়, সেরকম প্রি এক্সিস্টিং যদি কোনো নিম্নচাপ থাকে বা তোমার উইক ট্রপিক্যাল ডিস্টারবেন্স থাকে, মানে হালকা ধরনের নিম্নচাপ থাকে যে উপরে তোমার সমুদ্রে হালকা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। তাহলে কি হবে? তাহলে সেই কন্ডিশন গুলো আবার ফিরে, ফিরে আসবে। তাহলে সেই কন্ডিশন গুলো ফিরে, ফিরে আসার ফলে কি হবে? তোমার যে ট্রপিক্যাল যে সাইক্লোনের যে প্রসেস, সেই প্রসেসটাকে ট্রিগার করবে। ট্রিগার মানে খুব ত্বরান্বিত করবে। ঠিক আছে? ত্বরান্বিত করার ফলে হচ্ছে কি তোমার আমার যে ট্রপিক্যাল সাইক্লোনটা, সেই ট্রপিক্যাল সাইক্লোনটা হচ্ছে গিয়ে খুব ফুললি হচ্ছে গিয়ে ডেভেলপ হবে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কন্টিনিউ সাপ্লাই যে ময়েশ্চারের কথা বলেছি, কন্টিনিউ সাপ্লাই বা ময়েশ্চার থাকতে হবে। কন্টিনিউ যদি সাপ্লাই ময়েশ্চার যদি না থাকে তাহলে কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনটা ফুললি ডেভেলপ হতে পারবে না। কারণ আমরা জানি একটা ঘূর্ণবাতের প্রধান শক্তি হচ্ছে ঘনীভবনের লিন তাপ। এখন ঘনীভবনের লিন তাপ কি? ধরো যে পরিমাণ জলীয় বাষ্প উপরে উঠে গেল, ভূপৃষ্ঠের উপরে উঠে গেল, তার মানে কি আকাশে উপরে উঠে গেল, এবং সেই যে জলীয় বাষ্পগুলো যখন উপরে শীতল হবে তখন সে তাপটা তো ত্যাগ করবে, তাপটা ছাড়বে। মানে ঘনীভবন হতে গেলে তাকে যে তাপটা ছাড়তে হচ্ছে সেটাকে বলা হয় ঘনীভবনের লিন তাপ। এখন ঘনীভবনের সেই তাপটা ছাড়ার ফলে কি হবে? শক্তির মানে উপরে কি হবে দেখো প্রসেসটা, এই সারফেস, এই উপরে ধরো যদি প্রচুর তাপ, এখানে প্রচুর তাপ সৃষ্টি হয়, তাহলে এখানে কি হবে? এখানে ইনস্টেবিলিটি তৈরি হবে। ইনস্টেবিলিটি তৈরি হওয়ার ফলে কি হবে? এখান থেকে বায়ু সোজা আবার উপর দিকে উঠতে থাকবে। তার মানে ভার্টিক্যাল যে এক্সটেন্টটা থাকবে, ভার্টিক্যাল যে প্রসারটা থাকবে সেটা আরো বেশি উপর পর্যন্ত হতে থাকবে এবং একটা বিশাল অঞ্চল জুড়ে হতে থাকবে। তাই বিশাল অঞ্চল জুড়ে যদি নিম্নচাপের সৃষ্টি হয়, তখন এই যে ঘূর্ণবাতটা একটা শক্তিশালী ঘূর্ণবাতে কিন্তু পরিণত হতে হবে। ঠিক আছে? তাহলে এই প্রি কন্ডিশন গুলো অবশ্যই থাকবে। তাহলে তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে কোনটা প্রি কন্ডিশন নয় বা কোনটা প্রি কন্ডিশন, সেগুলো মনে রাখবে। অবশ্যই কিন্তু টেম্পারেচার এগুলো কিন্তু থাকতে হবে। এইবারে আসবো আমরা যে তোমার হচ্ছে গিয়ে স্ট্রাকচার, যদি আমরা গঠন পড়ি, ঠিক আছে? দেখো অনেক রকমের, আমি তার আগে কিছু শ্রেণী বলে দিই তোমাদের। তোমরা লিখে রাখতে পারো। নরমালি আমরা ৪ ধরনের ট্রপিক্যাল সাইক্লোন দেখতে পাই। ৪ রকমের পাবো। একটা কি? একটা পাবো ট্রপিক্যাল ডিস্টারবেন্স, লিখে রাখতে পারো। এটাকে ইস্টার্লি ওয়েভ বলা হয়। এক লাইন করে বলে দিচ্ছি, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? ট্রপিক্যাল ডিপ্রেশন, ট্রপিক্যাল স্টর্ম, যেটা আমাদের এখানে হয়। আমাদের ইন্ডিয়াতে এগুলো দুটোই হয়। সবথেকে বেশি হয় ট্রপিক্যাল স্টর্ম, যেটা আমাদের এই যে কিছুদিন আগে যেটা চলছে, এটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ডিপ্রেশন। আমাদের এখানে প্রায় ১ মাস, মানে আমি যখন গেছিলাম তখন হচ্ছে। আমি এখনো শুনলাম যে ওখানে তোমার হচ্ছে কি, তাই আমাদের এখানে বলতে আমি বেঙ্গলের কথা বলছি। তাহলে ট্রপিক্যাল ডিপ্রেশন, ট্রপিক্যাল স্টর্ম হচ্ছে কি কি? যেগুলো প্রচুর পরিমাণে হয়, যেগুলো প্রচুর উইন্ড স্পিড থাকে, যেগুলো তোমার হচ্ছে প্রায় আ আ তোমার হচ্ছে গিয়ে উইন্ড স্পিড প্রায় ৬৪ নটিক্যাল মাইলের কাছাকাছি, সেগুলো ট্রপিক্যাল স্টর্ম হয়, মানে ট্রপিক্যাল ঝড় যেগুলো হয়। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে হ্যারিকেন, এগুলো শ্রেণী আরকি, বুঝতে পারছো তো? হ্যারিকেন বা এটাকে টাইফুনও বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন। আমাদের এখানে কি বলা হয়? আমাদের এখানে বলা হয় আ আমাদের এখানে বলা হয় মানে বে অফ বেঙ্গল এ বলা হচ্ছে কি সাইক্লোন বলে। এবারে এগুলোর নাম আছে দেখবে বিভিন্ন জায়গায়, এগুলো দেখবে নোটস এ আছে বিভিন্ন জায়গায়। কেউ কিছু মেসেজ করেছে। সৌরভ, জেট স্ট্রিমের তো নোটটা আছে, জেট স্ট্রিমের তো নোট আছে দেখবে, মানে ক্লাসের লেকচার আছে দেখবে জেট স্ট্রিমের। এবার দেখে নেবে ২-৩ বার ঘুরিয়ে, ঘুরিয়ে দেখে নেবে। জেট স্ট্রিমটা ডবল করার মানে হয় না, কারণ দেখে নেবে। ওই একই জিনিস আমি বলবো, তাই একবার ওটা দেখে নেবে। জেট স্ট্রিমটা আছে, সুন্দর ক্লাস আছে দেখবে, বিভিন্ন জেট স্ট্রিমের টাইপস গুলো দেওয়া আছে ওখানে। ঠিক আছে? কিভাবে অরিজিন হচ্ছে সেটাও বলা আছে। হুম। তাহলে এগুলো হচ্ছে শ্রেণী। দেখো এখন ট্রপিক্যাল ডিস্টারবেন্স কি? ইস্টার্লি ওয়েভ। এটা সরাসরি হচ্ছে কি ট্রেড উইন্ড এর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে? ট্রেড উইন্ড গুলো যখন
মকরী এবং কর্করী উচ্চচাপ বলয় থেকে আসে, তখন তার ফলে যে ঘূর্ণবাদগুলো হয় সেগুলোকে ট্রপিক্যাল ডিস্টারবেন্স বলা হয় বা ইস্টার্লি ওয়েভ বলা হয়। আমি এক লাইন করে বলে দিচ্ছি, ট্রপিক্যাল ডিপ্রেশন মানে ক্রান্তীয় নিম্নচাপ, ডিপ্রেশনের কথা হচ্ছে কি নিম্নচাপ, নিম্নচাপগুলো ছোট ছোট হয়। নর্মালি আমাদের যদি বেঙ্গলে যে নিম্নচাপগুলো হয় দেখবে বাঁকুড়ার উপর বা আমাদের গাঙ্গেয় সমভূমির উপর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেগুলো উত্তরবঙ্গে যায় না বা দক্ষিণবঙ্গে যায় না। দক্ষিণবঙ্গের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে সেগুলো উত্তরবঙ্গে যায় না। এই ছোট ছোট যে ডিপ্রেশন গুলো সৃষ্টি হয় সেগুলোকে ট্রপিক্যাল ডিপ্রেশন বলা হয়। উইন্ড ভেলোসিটি তাদের কম থাকে, 50 থেকে 40 কিলোমিটার পার আওয়ার থাকে। ঠিক আছে? আর পুরোপুরি টোটালি এই যে ট্রপিক্যাল ডিপ্রেশন গুলো টোটালি তোমার নির্ভর করে, সব পুরোটাই নির্ভর করছে আইটিসি এর উপর। কি যে ট্রেড উইন্ড, সেই ট্রেড উইন্ডের উপর নির্ভর করছে। আর ট্রপিক্যাল স্টর্ম গুলো কি হবে? ট্রপিক্যাল স্টর্ম গুলো নরমালি যে উইন্ড ভেলোসিটিটা, সেই উইন্ড ভেলোসিটি কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বে অফ বেঙ্গল বা তুমি আরব সাগর বলো, বা হচ্ছে যদি ক্যারিবিয়ান সাগরের কথা আমরা যদি চলে যাই, আটলান্টিক মহাসাগরের যে ক্যারিবিয়ান সি আছে, সেখানে এই ধরনের স্টর্মের প্রাধান্য সবথেকে বেশি। ঠিক আছে? বাংলাদেশ বা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এই ট্রপিক্যাল যে স্টর্ম গুলো, সেই ট্রপিক্যাল যে ঝড়, সেই ট্রপিক্যাল ঝড় হয়ে থাকে। এগুলোর নাম সেই বিভিন্ন আমাদের দেওয়া হয় না? বিভিন্ন নাম দেওয়া হয়, সেগুলো কি? সেগুলো ট্রপিক্যাল যে স্টর্ম, সেই ট্রপিক্যাল স্টর্ম গুলো দেওয়া হয়। সবথেকে ভাগটা করা আছে যে হেরিকেন। ঠিক আছে? হেরিকেনের যে ভাগটা, আমরা অনেক জায়গায় দেখবে সাইক্লোন বলতে হেরিকেনকেই বোঝানো হয়। ঠিক আছে? হেরিকেন অ্যাকচুয়ালি কি আমরা জানি যে তোমার যে আটলান্টিক মহাসাগর, যে ক্যারিবিয়ান যে আছে, সেই ক্যারিবিয়ান সাগরের আশেপাশে এই যে হেরিকেন গুলো খুললে ডেভেলপ হয়। হেরিকেন খুব ক্রান্তীয় ঝড়ের মধ্যে সবথেকে তীব্রতম হচ্ছে কি হেরিকেন। ঠিক আছে? বিশাল পরিমাণে আছে, বিশাল অঞ্চল জুড়ে হয়। তোমরা দেখবে গুগলে সার্চ করে দেখবে, হেরিকেন বলে সার্চ করবে, বিশাল বিস্তৃতি হয়। বিশাল মেঘের একটা তোমার কমান্ডার দেখতে হবে, মানে একটা ঘূর্ণি দেখতে হবে, বিশাল অঞ্চল জুড়ে দেয়। অনেক সময় দেখবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ছবি তুলে দেওয়া হয়। যদি আটলান্টিক মহাসাগরের উপরে ধরুন ক্যারিবিয়ান যে সাগর আছে, সেই ক্যারিবিয়ান সাগরের উপর যদি ডেভেলপড হয়, ঠিক আছে, বিশাল অঞ্চল জুড়ে হয়, এগুলো বিশাল শক্তিশালী হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোকে আমরা উম তোমার হেরিকেন বলে থাকি। ঠিক আছে? এখন হেরিকেনও ওয়ান টাইপ অফ ট্রপিক্যাল, আমরা জানি ট্রপিক্যাল সাইক্লোন। ঠিক আছে? এগুলো শ্রেণী, এগুলো নিয়ে অত ডিটেলসে আসবে না তোমাদের কোশ্চেন, জাস্ট ওইটুকুই জেনে রাখো। আর এখানে বিভিন্ন নামগুলো আমাদের জেনে রাখবে। এখন গঠন দেখো, ট্রপিক্যাল সাইক্লোনের গঠন, গঠন কি কি থাকতে পারে যদি আমরা হরাইজন্টালি দেখি, এইভাবে দেখি, গঠনের মধ্যে আমরা কি কি পাবো? না, প্রথমেই আমরা পাবো হচ্ছে আই বা চোখ, ঘূর্ণবাতের যে চোখ। 2 নম্বর আমাকে লিখে নিই আগে। 2 নম্বরে পাবো আই ওয়াল। এগুলোর থেকে কোশ্চেন আসে, বারবার বলছি, এই ওয়াল। তার মানে এগুলি সাধারণ জিনিস, এগুলি তোমাদেরকে পড়তেই হবে। আই ওয়াল। 3, স্পাইরাল ব্যান্ড। 4 নম্বর আছে আন্নুলার, মানে যাকে ঘিরে থাকে, আংটির মতো। আন্নুলার মানে কি? আংটি। আন্নুলার বেল্ট বা অ্যানুলার বলা হয়। 5 নম্বর হচ্ছে আউটার কনভেকটিভ বেল্ট। আউটার কনভেকটিভ বেল্ট। 6 নম্বরে লাস্ট আছে পেরিফেরাল। আচ্ছা, তোমাদেরকে আমি একটু ট্যাব থেকে ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবে। ওখানে পুরোটা নেই হয়তো। আহ, আই দেখো, প্রত্যেকটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, বের করি ছবিটা। নাও, এই ছবিটা দেখো, দেখা যাচ্ছে পরিষ্কার ছবিটা? জুম করছি, দেখা যাচ্ছে না? হুম। তাহলে দেখো, এই যে ছবিটা দেখছো, এইটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল যে তোমার হচ্ছে গিয়ে, একটু দাঁড়াও, তাহলে প্রত্যেকটা আমি বলতে পারবো কোনটা কি। হুম। এখানে তো সবকটা নেই। দেখো, মাঝখানের এই যে আমরা পুরোপুরি যে শেলটা দেখছি, এটা হচ্ছে কি একটা ট্রপিক্যাল যে সাইক্লোন আছে, সেই ট্রপিক্যাল সাইক্লোনের একটা স্ট্রাকচার, হরাইজন্টাল স্ট্রাকচার, উলম্ব স্ট্রাকচার না, উলম্বতে আমরা পরে আসছি। মাঝখানে যে অংশটা দেখছি, মাঝখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আই, ঘূর্ণবাতের চোখ। তাহলে চোখের কিছু বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য থাকবে? মনে রাখবে, এখানে নর্মালি যে উইন্ড স্পিডটা থাকবে সেটা মিনিমাম থাকবে, কারণ এটা হচ্ছে নিম্নচাপযুক্ত একটা অঞ্চল। এখানে বায়ুটা কি হবে? বায়ুটা কেন্দ্র পর্যন্ত কেন আসতে পারছে না? অনেক জায়গায় পরীক্ষাতে আসে, এই কেন্দ্র পর্যন্ত বায়ু কেন আসতে পারছে না, সেটাও কিন্তু একটা কোশ্চেন, যে স্যার এই কেন্দ্র পর্যন্ত বায়ু কেন আসতে পারছে না। মনে রাখবে, ডিউ টু কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স সব থেকে হচ্ছে কি একটা
বিশাল একটা তোমার হচ্ছে কি ম্যাজিকের কাজ করে যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে। তাহলে আই পর্যন্ত কেন বায়ুটি এসে পৌঁছাচ্ছে না? যখন এসে পৌঁছাচ্ছে তখন কিন্তু ওকে উপরে চালান করে দিচ্ছে। ঠিক আছে? কারণ ডিউ টু কোরিয়ালিস ফোর্স ওকে বাঁকিয়ে দিচ্ছে। এবার যেই বাঁকিয়ে দিচ্ছে ও তো আর কোথাও যেতে হবে। ও পিছন নিয়ে নিচ্ছে, ওকে উপরের দিকে ফাঁকা পাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই যে মাঝের যে অংশটা সেটা সেখানে হচ্ছে ঘূর্ণবাদের চোখ বলা হয়। এখানে প্রেসার মানে পুরোপুরি যে সিস্টেমটা, এটা একটা পুরোপুরি সিস্টেম। সেই সিস্টেমের এই যে চোখ আছে সেই চোখের চাপটা সবথেকে নিম্ন থাকে। উইন্ড স্পিড বাতাসের যে স্পিড এখানে সেইভাবে নিম্ন এইখানে উইন্ড স্পিড সবথেকে কম থাকে। এবং চারিদিক থেকে যেহেতু বাতাস আসছে, এখানে বাতাস আসার ফলে এর আশেপাশের এবং এই অঞ্চলটিতে কি হচ্ছে, এই অঞ্চলটিতে ম্যাক্সিমাম রিলেটিভ হিউমিডিটি কিন্তু থাকছে। এবং যেহেতু বায়ু উপরে উঠে গেল ঠান্ডা হচ্ছে, এই যেহেতু বায়ুর এখানে ভার্টিক্যাল মুভমেন্ট সেভাবে দেখা যায় না, কিছু দেখা যায় কিন্তু উপর থেকে বায়ু এখানে নিচের দিকে আস্তে আস্তে সিঙ্ক করে আসে, নিচের দিকে আস্তে আস্তে নেমে আসে। যেহেতু এখানে সিঙ্ক হচ্ছে, যেহেতু নেমে আসছে, যেহেতু নেমে আসলে আমরা কি জানি বাতাসে জলীয় বস্তু ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, বায়ু উষ্ণ হয়। তাই জন্য কি হচ্ছে, তাই জন্য এখানে কিন্তু কোনো রকম মেঘ দেখা যায় না। সুতরাং মেঘ দেখা যায় না, তাই জন্য এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা পরিষ্কার মেঘাচ্ছন্ন আকাশ আমরা এখানে দেখতে পাই। এখানে বৃষ্টিপাতহীন একটা অঞ্চল। এর ব্যাস কত থাকতে পারে? নরমালি এর ব্যাস বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। কোথাও 10 থেকে 20 আছে, কোথাও 5 থেকে 20 আছে, কোথাও 6 থেকে 48 আছে, কোথাও 6 থেকে 50 আছে। ঠিক আছে? মেইনলি এটা করবে যেহেতু আই অফ সাইক্লোনের 10 থেকে 20 করবে বা 8 থেকে 20 করবে। ঠিক আছে? হেরিকেনেরটা সবথেকে বেশি হয়, বেশি বেশি অনেক বড় হয় তো তাই জন্য হেরিকেনেরটা অনেক বেশি হয়, 20 থেকে 40 হয়। ঠিক আছে? নরমালি যে ট্রপিক্যাল সাইক্লোন গুলো আছে সেগুলো নরমালি 8 থেকে 20 বা 10 থেকে 20 এরকমটা হয়ে থাকে। ঠিক আছে? সুতরাং তাহলে এটার বৈশিষ্ট্য আমরা কি পেলাম সেটা বললাম। এর পরের যে পোরশনটা দেখো আই ওয়াল। ঠিক আছে? এই আই ওয়াল থেকে কিন্তু বৃষ্টি, এই যে আমি লিখেছি এখানে আই ওয়াল, এই যে আই ওয়াল আমি লিখেছি। তাহলে আই ওয়াল হচ্ছে কি, এই আই ওয়াল থেকে তোমার কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে বাতাসের স্পিড তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকে। এখানেও বেশি থাকে, এদিক থেকেও আসবে। আমি যেকোনো একটা দিক বলছি তাহলে বাতাসের স্পিড তুলনামূলকভাবে এই অঞ্চলে বরাবর বেশি থাকছে এবং বৃষ্টিপাতও তুলনামূলকভাবে বেশি থাকছে। এই অঞ্চলটার বিস্তার প্রায় 10 থেকে 20 কিলোমিটার। ঠিক আছে? এখানে বাতাসের বেগ বা তোমার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত তোমার অনেকটাই বেশি, মানে এই অঞ্চলগুলোর থেকে তুলনামূলক কম। ঠিক আছে? এবার কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সেটাও আমি বলছি। তাহলে এখান থেকে আমার আই ওয়াল যে আছে সেই আই ওয়াল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পরের যে পোর্শনটা আছে এটাকে রেন ব্যান্ড বলা হয়। দেখো রেন ব্যান্ড লেখা আছে এখানে, দেখো দুই সাইডে এটা রেন ব্যান্ড। এই যে এখানে লেখা আছে রেন ব্যান্ড। ঠিক আছে? এখানেও লেখা আছে আর এদিকেও দেখো রেন ব্যান্ড লেখা আছে। ঠিক আছে? রেন ব্যান্ড এটাকে বলা হয় স্পাইরাল ব্যান্ড। এটাকে কি বলা হচ্ছে? স্পাইরাল ব্যান্ড। মানে এই অঞ্চল থেকে এই দুটোকে বলা হচ্ছে স্পাইরাল ব্যান্ড। এই যে যেখানে বৃষ্টিপাত দেখানো হয়েছে এটা দুটোকে বলা হচ্ছে স্পাইরাল ব্যান্ড। এই দুটো অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণ হচ্ছে গিয়ে, এখানে যেমন উপর দিকে উঠে গেছে ছবিটা একটু এখানে গন্ডগোল আছে, এখানে ছবিটা উঁচু হতো। ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ থিক কিউমুলোনিম্বাস ক্লাউড সিস্টেম এখানে প্রচুর পরিমাণ। এখানে মানে হেভি রেনফল হবে। এই যে রেন ব্যান্ডস, এই জন্য এটার নামই হচ্ছে রেন ব্যান্ডস। ঠিক আছে? এই জন্য এই যে নামে রেন ব্যান্ডস, কেন নামটা দেওয়া হয়েছে রেন ব্যান্ডস? ঠিক আছে? এখানে ঠিক ঠিক একটা, যদিও এখানে বায়ু উপর দিকে উঠছে বলে হয়তো মেঘের এখানে এটা দেখানো হয়েছে, কিন্তু এখানে যে ঠিক কিউমুলোনিম্বাস ক্লাউড এখানে ফরমেশন হবে এবং এখানে থান্ডারস্টর্ম মানে প্রচুর বজ্র এবং তার সাথে প্রচুর হেভি রেইনফল কিন্তু এই অঞ্চলটা হবে। এবং এই অঞ্চলটার যে বিস্তৃতি সেটা 50 থেকে 80 কিলোমিটার, মানে এটা বাদ দিয়ে এই যে অঞ্চলটার বিস্তৃতি 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে। ঠিক আছে? তাহলে 50 থেকে, বাকি এগুলো ছবি নেই, বাকি আমি এখানে তোমাকে বলে দিচ্ছি দেখো। তাহলে আমরা পেলাম এখানে মাঝারি বৃষ্টিপাত হবে আই ওয়ালে যেটা আছে, মাঝারি বৃষ্টিপাত হবে স্পাইরাল ব্যান্ড বা এটাকে রেন ব্যান্ড বলা হয়। রেন ব্যান্ড বলা হয়। এই রেন ব্যান্ড বলা কি তুলনামূলকভাবে কম বৃষ্টি পাবে, এই সরি রেন ব্যান্ডে প্রচুর বৃষ্টি, সরি লিখে রাখো প্রচুর বৃষ্টি, হেভি রেনফল। এবং প্রচুর কি হবে? প্রচুর বজ্রপাত হবে, প্রচুর বজ্রপাত হবে এই অঞ্চল বরাবর। প্রচুর বজ্রপাত যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, হতেও পারে না হতে পারে, কিন্তু হলে প্রচুর হবে। পরের যে বেল্টটি আছে সেই আনুলার যেটা বেল্ট, এই বেল্টকে ঘিরে থাকবে। ধরো আমার যদি এটা আই হয়, এই সাইডের হচ্ছে গিয়ে এটা আই ওয়াল করলাম, আই ওয়াল, এটা আই ওয়াল, এটা হচ্ছে রেন ব্যান্ড, এটা হচ্ছে আরবি রেন ব্যান্ড।
পরের যে অংশগুলো ছোট ছোট, পরের যে অংশগুলো থাকবে ছোট ছোট, ছোট ছোট যে অংশগুলো থাকবে, এই যে এই অংশগুলো হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণ এদিকে যত যাবে তত আস্তে আস্তে কমে আসবে। আনুলার যে বেল্টে থাকবে সেখানেও তুলনামূলকভাবে হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি বৃষ্টিপাত হবে। দেখবেন এগুলো থেকে হালকা থেকে তোমার হচ্ছে গিয়ে মাঝারি বা তারও কম আনুলার বেল্টে বৃষ্টিপাত হবে। এরপরে যদি আমরা আরো চলে যাই দূরে, আরো সাইডে যদি চলে যাই, তাহলে মেঘের পরিমাণ আস্তে আস্তে কমে আসে, তাই তো? মেঘের পরিমাণ আস্তে আস্তে কমে আসে এবং এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হবে আনুলার বেল্ট। কি বলছে? সরি, আনুলার বেল্ট না, এটাকে আউটার কনভেকটিভ বেল্ট। এটাকে কি বলা হচ্ছে? আউটার। আউটার, এই দুই সাইডের বলা হচ্ছে আউটার, আউটার কনভেকটিভ বেল্ট। পরেও দুই একটা ছিটে ফোঁটা মেঘ দেখা যাবে, ছিটে ফোঁটা মেঘ দেখা যাবে। এই অঞ্চলটাকে বলবে পেরিফেরাল বেল্ট। এই অঞ্চল পুরোপুরি মেঘমুক্ত থাকবে, দুই এক খন্ড মেঘ দেখা যেতে পারে, কিন্তু এই অঞ্চলে তোমার হচ্ছে গিয়ে আহ, যদিও দুই এক ফোঁটা বৃষ্টিপাত হয়তো পড়তে পারে, কনভেকটিভ অ্যাক্টিভিটির জন্য পরিচালন যে পদ্ধতি, সেই পদ্ধতি এই অঞ্চলে বড় বড় কমে আসে। তাই জন্য হচ্ছে কি বৃষ্টিপাত প্রায় হয় না বললে চলে। পেরিফেরাল বেল্ট থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত, এই যে তোমার যে পেরিফেরাল নয়, যেটা তোমাকে এখানে বললাম যেটা অ্যানুলার বেল্ট, সেই অ্যানুলার বেল্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে 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 পেরিফেরাল বেল্ট মানে পাদদেশীয় যে অঞ্চল আছে বা পরিধির যে অঞ্চল আছে, সেই ঘূর্ণিঝড়টা সেখানে পুরোপুরি কমে যায়, মেঘের পরিমাণও কমে যায়, বৃষ্টিপাতও কমে যায়, সবকিছু কমে যায়। এটা হচ্ছে কি তোমার হরাইজন্টাল যে স্ট্রাকচার, সেই হরাইজন্টাল স্ট্রাকচার। এখন পরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রাকচার। এর পরে আর কি যেটা দেখবো গঠনের যেটা ভার্টিক্যাল স্ট্রাকচার, যেটা উলম্ব বিস্তার। একটি তোমার হচ্ছে কি উলম্ব যদি আমরা দেখি, উলম্ব আমরা পাবো, যদি তোমাদেরকে ছবিটা আমি দেখাই, যদি আমার এখানে আছে আমি তোমাকে দেখাচ্ছি। যদি একটু ওয়েট করো, এটা আমার কাছে ভার্টিক্যাল, তাই তো? ভার্টিক্যাল স্ট্রাকচার, ভার্টিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ পেয়েছি, দাঁড়াও। এটা ফরমেশন দেখ, দাঁড়াও, ওটা ডাউনলোড করার নেই আমার কাছে। একটু দেখে নি, যদি পেয়ে যাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেখানে ছবিতে নেই, দাঁড়াও। তাহলে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো। ভার্টিক্যাল স্ট্রাকচারে আমরা কি কি পাবো? ভার্টিক্যাল স্ট্রাকচার উলম্ব গঠনে আমরা কি কি পাবো? উলম্ব গঠন যদি আমরা দেখি, উলম্ব গঠনে আমরা তিনটি পাবো, তিনটি জোন পাবো। একটি কি পাবো? একটি পাবো ইনফ্লো লেয়ার, ইনফ্লো লেয়ার। 2 নম্বর আমরা কি পাবো? না, 2 নম্বর স্যার আমরা পাবো হচ্ছে কি দ্য মিডিল লেয়ার। 3 নম্বরে আমরা পাবো আপার বা আউটফ্লো লেয়ার। দেখো কি হচ্ছে, এই আমার সারফেস আছে, ভূপৃষ্ঠের সারফেস আছে, ঠিক আছে? এখানে এইভাবে ঘূর্ণবাদ উপরের দিকে আস্তে আস্তে উঠবে এবং এখানে বায়ু ছড়িয়ে যাবে, ঠিক আছে? এদিকে বায়ু ছড়িয়ে যাবে, উপর দিকে বায়ু ছড়িয়ে যাবে। এখন ভূপৃষ্ঠ থেকে সারফেস থেকে আমরা দেখি, যদি সারফেস থেকে আমাদের 3 কিলোমিটারের যে অংশটা থাকবে, কত, আপ টু 3 কিলোমিটার, এই অংশটাকে বলা হচ্ছে ইনফ্লো লেয়ার। ইনফ্লো লেয়ার। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে গিয়ে একবারে যে তোমার যে বায়ুর প্রবাহগুলো, সেই বায়ুর যে প্রবাহ, সেই বায়ুর প্রবাহ হচ্ছে গিয়ে তোমার সব অলওয়েজ ঊর্ধ্বমুখী হয়। নর্মালি এখানে টুয়ার্ড সেন্টারের দিকে থাকে। এখানে কি হচ্ছে, যদি ওশিয়ানের সৃষ্টি হয় তাহলে প্রচুর পরিমাণে এখানে ময়েশ্চার আমরা দেখতে পাবো, এবং তার সাথে কি পাবো? তার সাথে ফরমেশন অফ ক্লাউড পাবো। মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে এখানে মেঘের সৃষ্টি হবে, প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকবে, এবং এখানে এই অঞ্চল বরাবর, এই 3 কিমি অঞ্চল বরাবর যে লেটেন্ট হিট মানে ঘনীভবনের যে লিন তাপ, সেই লিন তাপ হচ্ছে কি তোমার প্রচুর পরিমাণে ছাড়তে থাকবে। যদি লিন তাপ প্রচুর পরিমাণে ত্যাগ করে, তাহলে এই প্রসেসটা, এই উপরের যে পার্টটা, সেই পার্টটা আরো উপরের দিকে অগ্রসর হতে থাকবে, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে ইনফ্লো লেয়ার, যেটা উপরের পার্টগুলোর কে শক্তি দিচ্ছে, মেঘ দিচ্ছে এবং আর্দ্রতা দিচ্ছে, ঠিক আছে? মাঝখানের যে অংশটা, মাঝখানের এই অংশটা, সেটাকে বলছে দ্য মিডিল লেয়ার।
ঠিক আছে, মিডিল লেয়ারে কি 6 থেকে 7 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে কি তোমার নর্মালি হচ্ছে এখানে লেস সার্কুলার আছে, মানে বেশ তোমার হচ্ছে গিয়ে আহ আহ সা- উম, আস- যেহেতু তোমার এখানে পরিচলন যে কনভেকশনটা সেটা আস্তে আস্তে কমে আসছে, ওই জন্য কি হবে যে মেঘের ফরমেশন বা আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং লাস্ট যে অঞ্চল বড় বড় উপর দিকের যে অঞ্চলটা আছে সেটা আউটফ্লো লেয়ার, সেটা 7 কিলোমিটারের উপরে। এবং এখানে বায়ুটা চারিদিকে আস্তে আস্তে তোমার ছড়িয়ে যাচ্ছে বা ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা ছড়িয়ে যাচ্ছে, বাস এটুকুই হচ্ছে কি তোমার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলো গেল ট্রপিক্যাল সাইক্লোন। এখন এই যে ট্রপিক্যাল সাইক্লোনের আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে শক্তি, ও কোথা থেকে শক্তি পায়। এখন ট্রপিক্যাল সাইক্লোন আমাদের স্থলভাগে যখন ল্যান্ড করে বা যখন জলভাগের উপর থাকে, মনে রাখবে ট্রপিক্যাল সাইক্লোনের গতিবেগ, বৃষ্টিপাত সব থেকে বেশি হয় জলভাগেই। ঠিক আছে, কারণ ওখানে অনবরত ময়েশ্চার বা জলীয় বাষ্প অনবরত পাচ্ছে। যখনই স্থলভাগের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে তখনই ওর শক্তি কমে যায়, এবং স্থলভাগে পড়লে ডিউ টু ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল, এবং তার সাথে যে জলীয় বাষ্পের যে যোগান, সেই যোগান কমে যায়। তার জন্য আস্তে 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 ঘূর্ণবাতটা যত স্থলভাগের ভিতরের দিকে প্রবেশ করতে থাকে, তত সেই ক্রান্তীয় ওই ঘূর্ণবাতটা আস্তে 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 তার শক্তিটা হারিয়ে ফেলে। এবং একটা সময় এসে ঘূর্ণবাতটা একটা নিম্নচাপে পরিণত হয় এবং আস্তে 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 সরে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে পুরো জিনিসটা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে এইবারে ধরো ডিস্ট্রিবিউশন গুলো একবার তোমরা দেখে নেবে বই, যে আমাদের ট্রপিক্যাল সাইক্লোন কোথায় কোথায় দেখা যায়, বিভিন্ন যে ওশিয়ান গুলো আছে সেই ওশিয়ান গুলো আবার রিডিং পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। বুঝছে? এরপরে লাস্ট আমি যেহেতু এই ট্রপিক্যাল সাইক্লোন পড়াচ্ছি, ওর সাথেই তোমাদের আরেকটা জিনিস সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে বজ্রঝড়, থান্ডারস্টর্ম। অনেক সময় পরীক্ষাতে আসে। কি বললাম? বজ্রঝড়। আমাদের এখানে কালবৈশাখী যেটা, ঠিক আছে, বাংলাতে কালবৈশাখী হয় যেটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে থান্ডারস্টর্ম, বজ্রঝড়। থান্ডারস্টর্ম ওয়ান টাইপ অফ হচ্ছে কি এক ধরনের টার্সিয়ারি উইন্ড সার্কুলেশন সিস্টেমের মধ্যে পড়ে, তাহলে লোকাল আর কি। যে কোনো বজ্রঝড় কি অ্যাকচুয়ালি লোকাল বায়ু প্রবাহ, তাহলে লোকাল গুলো কোন ধরনের পড়বে? লোকাল গুলো স্থানীয়। তাহলে টার্সিয়ারি বায়ু প্রবাহ বা টার্সিয়ারি সার্কুলেশনের মধ্যে পড়বে। আর মনে রাখবে এই যে বজ্রঝড়, সেই বজ্রঝড় সৃষ্টির কিছু বা ক্যারেক্টারিস্টিক আছে, তারপর আমরা সৃষ্টিতে আসবো, ফরমেশন বা স্ট্রাকচারে পড়ে আসবো। প্রথমে মনে রাখবে যে এগুলো হচ্ছে স্থানীয় কারণে সৃষ্টি হয়, ডিউ টু আপওয়ার্ড মুভমেন্ট অফ এয়ার। তার মানে দেখো, যে কোনো ঝড় বৃষ্টি যাই হতে হোক, তোমার বায়ুকে ঊর্ধ্বে উপর উঠতেই হবে, ইনস্টেবল হতে হবে। বায়ু নিচের দিকে যাওয়া মানে, বায়ু নিচে থাকা মানে সেটা স্টেবল কন্ডিশন, কিন্তু যখন এই বায়ু উপরে যাবে তখন সেটা ইনস্টেবল। নর্মালি সবই কিন্তু ইনস্টেবলই চলছে। তাহলে থান্ডারস্টর্ম হতে গেলে বায়ুর আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু প্রয়োজন। এটা 1 নাম্বার। 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক বলো সেটা, বা প্রিকন্ডিশন বলো, দুটো একসাথে আমি আলোচনা করছি। 2 নাম্বার হচ্ছে গিয়ে পাওয়ারফুল থার্মোডাইনামিক মেকানিজম লাগবে। তার মানে এখানে যে পটেনশিয়াল যে এনার্জিটা আছে, কার মধ্যে আছে পটেনশিয়াল এনার্জি, বা তোমার হচ্ছে সম্ভাব্য শক্তি, ওই যে জলীয় বাষ্পের মধ্যে যে সম্ভাব্য শক্তি আছে, সেই জলীয় বাষ্পের মধ্যে সম্ভাব্য শক্তি যেন গতিশক্তিতে রূপান্তরিত হয়, এত পরিমাণে তোমাকে সেই লিন তাপ থাকতে হবে। গতিশক্তি মানে গতি দেয়, যেটাকে বায়ুটা উপরের দিকে উঠতে যেটা সাহায্য করে। তাই জন্য দেখবে আমাদের কিউমুলো নিম্বাস মেঘ হয়, প্রচুর বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বজ্রপাত হয় যখন আমাদের এখানে কালবৈশাখী ঝড় হয়। কারণ কেন? কারণ প্রচুর পরিমাণে ঘনীভবনের লিন তাপ সেখানে ঢুকে এবং মেঘটাকে আরো উপরে ঠেলে দেয়, এবং পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলোকে একটা জায়গাতে নির্দিষ্ট দিকে করে দেয়। তার ফলে প্রচুর পরিমাণ পজিটিভ এবং নেগেটিভের চার্জ হয়, তার ফলে প্রচুর পরিমাণে বজ্রপাতের সৃষ্টি হয়। ঠিক আছে, একটি থান্ডারস্টর্মের মধ্যে কিন্তু অনেকগুলি কোষ থাকতে পারে। কোষ মানে হচ্ছে কি, যেমন আমরা স্ট্রাকচার গুলো দেখলাম, বিভিন্ন সেল থাকতে পারে, ওটা একটা নির্দিষ্ট এক্সিস বরাবর থান্ডারস্টর্ম গুলো আমাদের এগিয়ে আসে আর কি। দেখবে যখন হচ্ছে তখন একটি নির্দিষ্ট সময় বরাবর, যেমন আমাদের বাঁকুড়াতে যদি হচ্ছে দেখবে 4টের সময়, বর্ধমানে হচ্ছে 5টার সময়, একটা নির্দিষ্ট অক্ষ বা এক্সিস বরাবর এইভাবে হয়ে থাকে। ওগুলোকে কি বলে? এক একটি সেল বলে, এক একটি কক্ষ বলে। বজ্রঝড়ের এরকম একটা সেল বা কক্ষ থাকে। হয়েছে? আর বজ্রঝড় সবসময় হিউমিড ট্রপিক্স হয়ে থাকে, মানে আর্দ্র যে ক্রান্তীয় যে অঞ্চল, সেই ক্রান্তীয় অঞ্চলে হয়ে থাকে। শুষ্ক অঞ্চলে তুমি কিন্তু পাবে না, কারণ শুষ্ক অঞ্চলে তার জলীয় বাষ্প কোথায় পাবে? জলীয় বাষ্পের মধ্যেই তো ঘনীভবনের লিন তাপ থাকে। তাহলে ঘনীভবনের লিন তাপ পেতে গেলে তাকে ওই সম্ভাব্য শক্তি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে রূপান্তরিত হতে হবে। তাহলে রূপান্তরিত হতে গেলে প্রচুর পরিমাণ ময়েশ্চার চাই। সেই ময়েশ্চার কোথায় পাবে? আর্দ্র টপিকে পাবে। ঠিক আছে, থান্ডারস্টর্ম গুলি খুব শর্ট ডিউরেশনের হয়। তারপর হচ্ছে কি এর
তারপর মনে রাখবে এই থান্ডারস্টর্ম হচ্ছে গিয়ে সব থেকে আর ডাউন ব্রাস্ট হয় যেটা প্রচুর পরিমাণ বৃষ্টিপাত, ব্যাস। আর স্কোয়ার লাইন দেখা যায়। স্কোয়ার লাইন মানে কি? স্কোয়ার লাইন হচ্ছে কি যেখানে বায়ু এরকম ঊর্ধ্বমুখী হবে, বায়ু নিচের দিকে নেমে আসবে, সেই অঞ্চলটাকে স্কোয়ার লাইন বলা হয়। এবং এবং যে অঞ্চল বরাবর বৃষ্টিপাত হয় সেটাকে স্কোয়ার লাইন বলা হয়। মানে যে অঞ্চল বরাবর একটা যখন মেঘ ফরমেশন হয়, এইভাবে ধরো স্কোয়ার লাইন পরীক্ষাতে অনেক সময় আসে, কিউমুলোনিম্বাস এইভাবে মেঘ ফরমেশন হয় যখন, তখন কি হয়, একটা বায়ু কি হয় নর্মালি একটা প্রসেস যেখানে বায়ু এইভাবে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, বায়ু আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, এইভাবে উপর দিকে উঠতে থাকে। এই সাপোজ বরাবর ধরো বায়ু এখান দিয়ে উঠছে, একটা সময় কি হয় বায়ু উপরে উঠে তো আর ও ট্রপোস্ফিয়ার এখানে কি আছে, ট্রপোপজ আছে। সবসময় ট্রপোপজ একটা ভাইটাল জিনিস, ট্রপোপজ একটা ঢাকনার মতো কাজ করে, ও বায়ুকে উপরে তার উপরে যেতেই দেবে না, এরকম একটা কন্ডিশন। তাহলে বায়ুগুলো কি হবে নর্মালি এখান দিয়ে যখনই আসে তখনই ভারী হয়ে যায়। ভারী হয়ে গেলে কি হবে, এবার আস্তে আস্তে এবার ডিপ করতে থাকে, নিচের দিকে নেমে আসে। আর এদিক থেকেও বায়ু এবারে উঠতে থাকে, ঠিক আছে, এইভাবে বায়ু উঠতে থাকে, এইভাবে বায়ু উপর দিকে উঠতে থাকে। এখন যে অঞ্চল বরাবর বায়ু এইভাবে উঠছে এবং নামছে, যেখানে অঞ্চল বরাবর মিলিত হচ্ছে, এই যে উঠছে, সেখানটাকেই বলা হয় স্কয়ার লাইন। এই অঞ্চল বরাবর কি হয়, এই অঞ্চল বরাবর বায়ুর স্পিডও বেশি, ঝড়ো হাওয়া যেটা বলে, দেখবে একটা ঝড়ো হাওয়া, প্রচুর পরিমাণে মেঘ যাচ্ছে, ঝড়ো হাওয়া বইছে। এই যে এখান দিয়ে যাচ্ছে উপর দিকে উঠছে এবং নিচের দিকে নামছে, একটা ঠান্ডা বাতাস পাবে আবার গরম বাতাস পাবে, মানে মিক্স হয়ে যায়, আমরা বুঝতে পারি না, সেই অঞ্চলটাকে স্কোয়ার লাইন বলা হয়। এই অঞ্চল বরাবর কি হয়, এই অঞ্চল বরাবর বৃষ্টিপাত হয়, কারণ ঠান্ডা গরমে মিক্স হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এটাকে বলা হয় স্কোয়ার লাইন, বা এটাকে ঝড় ঝঞ্ঝা রেখা বলা হয়। অ্যাকচুয়ালি বাংলাতে ঝড় ঝঞ্ঝা রেখা এরকম কিছু একটা বলা হয়, বলছে। এখন যদি আমরা বজ্র ঝড়ের উম পদ্ধতি বা সৃষ্টির পদ্ধতি বলি, তাহলে তিনটে পর্যায়ে সৃষ্টি হয় আমরা বলতেই পারি। একটা হচ্ছে কিউমুলাস পর্যায়। আচ্ছা, তার আগে বলে দিই, এই বজ্রঝড় কিন্তু তোমাদের 9-10 এর সিলেবাসে নেই, আমাদের 11-12 সিলেবাস আছে। কিউমুলাস পর্যায়, একটা হচ্ছে পরিণত পর্যায়, আর একটা হচ্ছে অবলুপ্তি পর্যায়। কিউমুলাস মানে যে পর্যায়ে কিউমুলাস মেঘ হবে। নর্মালি তো এরকম কিউমুলোনিম্বাস মেঘ একবারে সৃষ্টি হবে না, প্রচুর পরিমাণে বায়ু আস্তে আস্তে উঠলে এইভাবে তোমার অ্যানভিল শেপের কিউমুলোনিম্বাস ক্লাউড সৃষ্টি হবে। এখানে কি বায়ু এইভাবে ঊর্ধ্বগমন ঘটবে, তারপরে তোমার হচ্ছে গিয়ে পরিণত পর্যায়ের দিকে আস্তে আস্তে বলতে। কিউমুলাস পর্যায়ের কি কি বৈশিষ্ট্য আমরা পাবো যদি আমরা দেখি, না প্রথমেই স্যার বলবে যে কিউমুলাস পর্যায়ের যে বৈশিষ্ট্য, প্রথমে মনে রাখবে যেটাকে বলা হয় যৌবন পর্যায়। এই পর্যায়ে নর্মালি কি হয়, যখন আহ এই পর্যায়ে গঠন হতে গেলে মনে রাখবে হচ্ছে কি নর্মাল ল্যাপস রেট ইজ অলওয়েজ গ্রেটার দেন ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। মানে শুষ্ক বায়ুর উষ্ণতা হ্রাসের হারের থেকে নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কত, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। ঠিক আছে, মানে 1 কিলোমিটার উঠলে টেম্পারেচার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায়, কিন্তু এর পরিমাণটা বেশি হতে হবে। ঠিক আছে, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। সুতরাং এর থেকে বেশি হতে হবে। নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটকে সবসময় ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে বেশি হতে হবে, তাহলেই কিন্তু তোমার বজ্রঝড় গঠন হবে, না হলে কিন্তু বজ্রঝড় গঠন হবে না। এই প্রথম পর্যায়ে কি হবে, প্রথম পর্যায়ে অনবরত বায়ু এইভাবে ঊর্ধ্বগমন হতেই থাকবে, উঠতেই থাকবে। যত বেশি পরিমাণে উঠতে থাকবে তত বেশি পরিমাণে ঠিক কিউমুলোনিম্বাস ক্লাউড সৃষ্টি হবে। ঠিক আছে, এবং পরিচলন ভেতরেও কিন্তু পরিচলন স্রোত দেখা যায় প্রচুর পরিমাণ। এই পরিচলন স্রোতের কারণে কি হবে, এখানে ধরো জলীয় বাষ্প আছে, এখানে জল আছে, সেই জলবিন্দুকে একবারে উপরে নিয়ে চলে যাবে। ধরো এটা প্রপোজ আছে, এখানে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত ঠেলে নিয়ে চলে যাবে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি, এখানে আমরা জানি যে এখানে ট্রপোপজ এবং স্ট্র্যাটোপজে কত মাইনাস প্রায় টেম্পারেচার থাকে, প্রায় স্ট্র্যাটোপজে আমি ধরলাম -0 ডিগ্রি, ট্রপোপজে -0 ডিগ্রি তোমার হচ্ছে কি টেম্পারেচার থাকে, তাই তো এরকমটাই হবে না, -57 ডিগ্রি সেন্টিগ্রেড, -57 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে কোথায়, ট্রপোপজে -57 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তার মানে ধরো এখান থেকে যখন জলকণাগুলো উপর দিকে পরিচলন স্রোতের কারণে উপর দিকে নিয়ে যায়, এবং সেগুলো কি হবে, সেই জলকণাগুলো বরফে পরিণত হয় অনেক সময়। তাই জন্য দেবে কালবৈশাখীর সময় শিলাবৃষ্টি হয় অনেক জায়গাতে। কারণ কেন হচ্ছে, ডিউ টু কনভেকশন, যে কারেন্ট আছে বায়ুর, সেই কনভেকশন কারেন্টের জন্য এটা হয়ে থাকে। এটা সব পরিণত পর্যায়ে হয়। তাহলে প্রথম পর্যায়ে কি বলছি, প্রচুর পরিমাণে এইভাবে বায়ুর উলম্ব প্রবাহ হবে এবং একটা প্রচুর পরিমাণে হেভি কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করবে। পরিণত পর্যায়ে কি হবে, সেই পরিণত পর্যায়ে সেই কিউমুলোনিম্বাস থেকে প্রচুর বজ্র বৃষ্টিপাত প্রচুর পরিমাণে। তাহলে কোন পর্যায়ে হবে, পরিণত পর্যায়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, থেমে থাকবে না। প্রায় 1 ঘন্টা ধরে প্রচুর পরিমাণ, বা আধা ঘন্টা ধরে, 40 মিনিট ধরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে, এবং এত জোর বায়ু প্রবাহ থাকবে যে কোনো জিনিসকে
ভেঙে তছনছ করে দেবে যেগুলো, ঠিক আছে? লাস্ট যে পর্যায়, সেই পর্যায়ে কি হবে? সেই পর্যায়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। যেহেতু বেশিরভাগ এখানের যে জলীয় বাষ্পগুলো ছিল সেগুলো জমে জল হয়েছে এবং সেগুলো বৃষ্টিপাত রূপে অধঃক্ষেপিত হয়েছে। সেইজন্য এখানে ময়েশ্চারের যে যোগান, সেই ময়েশ্চারের যোগান কমে গেছে। ময়েশ্চারের যোগান কমে যাওয়ার ফলে এখানে যে লেটেন্ট হিট, ঘনীভবনের যে লিন তাপ, সেই লিন তাপের পরিমাণ হ্রাস পেয়েছে। হ্রাস পেয়ে যাওয়ার ফলে এই অঞ্চলটি বা এই কিউমুলোনিম্বাস যে মেঘ সৃষ্টি হয়েছিল, সেই মেঘের থিকনেস আস্তে, আস্তে কমে আসবে এবং বৃষ্টিপাতেরও পরিমাণ আস্তে, আস্তে কমে যাবে এবং আল্টিমেট যে আমার থান্ডারস্টর্মটা সৃষ্টি হয়েছিল, সেই থান্ডারস্টর্মটা আস্তে, আস্তে অবলুপ্ত বা অবলুপ্তির দিকে আস্তে, আস্তে এগিয়ে যাবে। এই ৩ টে হচ্ছে গিয়ে যে থান্ডারস্টর্ম যে ডেভেলপমেন্ট, সেই থান্ডারস্টর্ম যে প্রসেস, সেই প্রসেস। ঠিক আছে? এবারে এর ভাগ আছে। বাবু সেগুলো তো আর যাওয়ার দরকার নেই। মানে হিট থান্ডারস্টর্ম, ওরোগ্রাফিক থান্ডারস্টর্ম, অ্যাডভেকশনাল থান্ডারস্টর্ম, ওগুলো আর পড়ার দরকার নেই। এটুকু পড়বে, এটুকুর থেকেই তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে? এরপরে ক্রান্তীয় ঘূর্ণিবাতের যেমন আরেকটা আছে, যেমন সেই টর্নেডো। টর্নেডোর রিডিং পড়ে নেবে, তাহলেই হবে। টর্নেডো সৃষ্টির আজ পর্যন্ত সঠিক ব্যাখ্যা কেউ করতে পারেনি। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছে। ঠিক আছে? এই গেল। এইগুলো তোমাদের ট্রপিক্যাল ডিস্টারবেন্স এবং হচ্ছে গিয়ে তোমার অ্যাটমসফেরিক যে সমস্ত ইভেন্টস গুলো আছে এবং হ্যাজার্ডস গুলো আছে সেগুলো। আর দাঁড়াও একটুখানি।